বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজির শেষ ক্লাস, অর্থাৎ আমরা গ্যাস্ট্রোএন্টারোলজির তৃতীয় পার্ট নিয়ে আজকে আলোচনা করব। এই পার্টে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় যেমন অর্শ, ফিস্চুলা, ফিশার এবং প্যানক্রিয়াসের কিছু সমস্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। প্রথমে আমরা অর্শ নিয়ে আলোচনা করব। অর্শের প্রথম ওষুধটি হলো অ্যাসকুলাস হিপ। যদি অর্শে প্রচণ্ড ব্যথা দেখা দেয় এবং ব্যথা পিঠে ছড়িয়ে পড়ে, তাহলে প্রথম যে ওষুধটির কথা চিন্তা করতে হবে তা হলো অ্যাসকুলাস। যদি কোনো রোগীর অর্শে প্রচণ্ড ব্যথা দেখা দেয় এবং রোগী যদি বলে ব্যথাটা আমার সম্পূর্ণ পিঠে ছড়িয়ে পড়ে, তাহলে আমাদেরকে প্রথম যে ওষুধটির কথা চিন্তা করতে হবে তা হলো অ্যাসকুলাস। অ্যাসকুলাসে সেক্রাম এবং স্যাক্রোইলিয়াক জয়েন্টে মারাত্মক ব্যথা দেখা দেয়। অ্যাসকুলাসের রোগীদের সেক্রাম, অর্থাৎ এটা হলো সেক্রাম, আমাদের পিঠের পিছনের অংশে এটা থাকে, এবং স্যাক্রোইলিয়াক জয়েন্ট, এই জয়েন্টে মারাত্মক ব্যথা দেখা দেয়। অ্যাসকুলাসের ক্ষেত্রে কিন্তু এই লক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ। তাদের সেক্রামে এবং স্যাক্রোইলিয়াক জয়েন্টে মারাত্মক ব্যথা থাকে। অ্যাসকুলাসের রোগীদের সরলান্ত শুষ্ক এবং উত্তপ্ত থাকে। মনে হয় যেন সরলান্ত ছোট ছোট কাঠি দিয়ে পূর্ণ। ছুরি দিয়ে কাটার ন্যায় ব্যথা যেন সরলান্ত থেকে উপরের দিকে উঠছে। অর্শ হয় বেদনাদায়ক, জ্বালাপোড়া করে, রং হয় বেগুনি এবং তা থেকে কদাচিৎ রক্তপাত হয়। আচ্ছা, অর্শ এবং ফিস্টুলার মধ্যে একটু পার্থক্যটা একটু বোঝা যাবে? অর্শ মানে পাইলস, আর ফিস্চুলা হলো বগন্দর। ফিস্চুলার ছবি আমি ইনশাআল্লাহ দেখাবো পরবর্তীতে। অ্যাসকুলাসের অর্শ হয় বেদনাদায়ক, জ্বালাপোড়া করে, রং হয় বেগুনি এবং তা থেকে কদাচিৎ রক্তপাত হয়। তাদের মল হয় শক্ত এবং শুকনো। অ্যাসকুলাসের রোগীদের মল হয় শক্ত এবং শুকনো, যা ত্যাগ করা কষ্টকর। সেই সাথে সরলান্তে শুষ্কতা ও উত্তাপ দেখা দেয় এবং কোমরের নিচের অংশে ভীষণ যন্ত্রণা হয়। অ্যাসকুলাসের রোগীদের মল হয় শক্ত এবং শুকনো, যা ত্যাগ করা কষ্টকর। সেই সাথে সরলান্তে শুষ্কতা ও উত্তাপ দেখা দেয় এবং কোমরের নিচের অংশে ভীষণ যন্ত্রণা হয়। যেটা আগে বলছিলাম যে অ্যাসকুলাসের রোগীদের স্যাক্রোইলিয়াক জয়েন্টে এবং সেক্রামে প্রচণ্ড ব্যথা দেখা দেয়। আবার লাম্বোস্যাক্রাল, মানে এটা হলো পিঠের নিচের অংশে, এই অংশে ভীষণ যন্ত্রণা হয়। মলত্যাগ করার পরেও কয়েক ঘন্টা পর্যন্ত সরলান্তে পূর্ণতা বোধ হয়, মানে তাদের মলদ্বারটা যেন পূর্ণ হয়ে আছে এমন একটা অনুভূতি দেখা দেয় এবং মলদ্বারে তীব্র যন্ত্রণা হতে থাকে। অর্শ বা মলদ্বারের যে কোনো সমস্যায় অ্যাসকুলাস এবং কোলোসিনের মধ্যে তুলনা করা যেতে পারে, কারণ উভয় ওষুধের রোগীদের মলদ্বারে কাঠি দিয়ে পূর্ণ এমন অনুভূতি দেখা দেয়। কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো অ্যাসকুলাসের অর্শ থেকে সাধারণত রক্তপাত হয় না, আর কোলোসিনের অর্শ থেকে অবিরাম রক্তপাত হয়। এটাই মূল পার্থক্য, যে অ্যাসকুলাসের রোগীদের অর্শ থেকে সাধারণত রক্তপাত হয় না, আর কোলোসিনের অর্শ থেকে সবসময় রক্তপাত হতে থাকে। কোলোসিনে মারাত্মক কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, যার ফলে শুল বেদনা দেখা দেয়। কোলোসিনের রোগীদের মারাত্মক কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, এর ফলে তাদের পেট ব্যথা করে, যেটাকে শুল বেদনা বলা হয়। আর অ্যাসকুলাসে সাধারণত কোষ্ঠকাঠিন্য দেখা যায় না। অ্যাসকুলাসের পিঠে যন্ত্রণাকর ব্যথা দেখা দেয়, ক্ষতকর অনুভূতি দেখা দেয় এবং অবিরাম ব্যথা দেখা দেয়, যা কোলোসিনে দেখা যায় না। কোলোসিনের অর্শের সাথে পর্যায়ক্রমে হার্ট এবং বুক আক্রান্ত হয়। কোলোসিনের রোগীদের অর্শের সাথে পর্যায়ক্রমে হার্ট এবং বুক আক্রান্ত হয়, অর্থাৎ তাদের অর্শের সমস্যা ভালো হয়ে হার্টের সমস্যা বা বুকের সমস্যা দেখা দেয়, আবার হার্ট বা বুকের সমস্যা ভালো হয়ে অর্শের সমস্যা দেখা দেয়। আর অ্যাসকুলাসে অর্শের সাথে মারাত্মক পিঠে ব্যথা দেখা দেয়, গলা আক্রান্ত হয় এবং কৃমি সমস্যা দেখা দেয়। ক্লিনিক্যাল টিপস: অর্শরোগে কলিনসোনিয়া দেওয়ার পর উন্নতি না হলে অ্যাসকুলাস প্রায় তা আরোগ্য করে। অর্শরোগে কলিনসোনিয়া দেওয়ার পর উন্নতি না হলে অ্যাসকুলাস প্রায় তা আরোগ্য করে। আপনি লক্ষণ অনুযায়ী কোনো রোগীকে ক্লোসিন দিলেন, ক্লোসিন দেওয়ার পরও দেখলেন যে রোগীর কোনো উন্নতি হচ্ছে না, কিন্তু তার লক্ষণ ক্লোসিনের, তখন তাকে অ্যাসকুলাস দিলে
অ্যাসকুলাস রোগীকে আরোগ্য করবে। আরেকটা ক্লিনিক্যাল টিপস, নাক্স ভূমিকা এবং সালফার প্রয়োগ করার পর যদি অর্শের উন্নতি হয় কিন্তু সম্পূর্ণ আরোগ্য করতে ব্যর্থ হয় তখন অ্যাসকুলাস প্রয়োগ করতে হয়। এনএসকি নোটে লেখা আছে, নাক্স ভূমিকা এবং সালফার প্রয়োগ করার পর যদি অর্শের উন্নতি হয় কিন্তু সম্পূর্ণ আরোগ্য করতে ব্যর্থ হয় তখন অ্যাসকুলাসিভ প্রয়োগ করতে হয়। এনএসকি নোটে লেখা আছে, আফটার কলিনসোনিয়া হ্যাজ ইমপ্রুভ পাইলস অ্যাসকুলাস অফটেন কিউরস। যে কলিনসোনিয়া দেওয়ার পর কিছুটা উন্নতি হয়েছে, এরপরে আর কোনো কাজ করতেছে না, তখন অ্যাসকুলাস দিলে রোগীকে সম্পূর্ণ আরোগ্য করে। আরেক জায়গায় লেখা আছে, ইউজফুল আফটার নাক্স অ্যান্ড সালফার হ্যাভ ইমপ্রুভ বাট ফেল টু কিউর পাইলস। আপনি লক্ষণ অনুযায়ী রোগীকে নাক্স ভূমিকা এবং সালফার দিলেন, দেওয়ার পরও কোনো উন্নতি হচ্ছে না, তখন যদি রোগীকে অ্যাসকুলাস দেওয়া হয় তাহলে রোগী সম্পূর্ণ আরোগ্য হবে। নাইট্রিক অ্যাসিড এবং অ্যাসকুলাসের অর্শের কেসে একটি পার্থক্য হলো, নাইট্রিক অ্যাসিডের অর্শ অত্যন্ত বেদনাদায়ক হয় এবং মলত্যাগ করার সময় সহজে রক্তপাত হয়। নাইট্রিক অ্যাসিডের অর্শ অত্যন্ত বেদনাদায়ক হয় এবং মলত্যাগ করার সময় সহজে রক্তপাত হয়, আর অ্যাসকুলাসের অর্শ বেদনাদায়ক হয় কিন্তু তা থেকে কদাচিৎ রক্তপাত হয়। নাইট্রিক অ্যাসিডও কিন্তু অর্শের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। অর্শ বলতে যেটাকে আমরা পাইলস হিসেবে চিনি। নাইট্রিক অ্যাসিডের অর্শ অত্যন্ত বেদনাদায়ক হয় এবং মলত্যাগ করার সময় সহজেই রক্তপাত হয়, আর অ্যাসকুলাসের অর্শ বেদনাদায়ক হয় কিন্তু তা থেকে কদাচিৎ রক্তপাত হয়। কলিনসোনিয়া ক্যানাডেন্সিস। যদি কোষ্ঠকাঠিন্য বা অর্শের সাথে রেকটামে সংকোচন বা কোনো কিছু বিদ্ধ হওয়ার ন্যায় অনুভূতি বা পিঠের নিচের অংশে বারবোধ হয় তাহলে কলিনসোনিয়া ক্যানাডেন্সিস ভালো কাজ করে। যদি কোষ্ঠকাঠিন্য বা অর্শের সাথে রেকটামে সংকোচন দেখা দেয়, মানে রেকটামটা সংকুচিত হয়ে যাচ্ছে এমন একটা অনুভূতি দেখা দেয়, বা কোনো কিছু বিদ্ধ হওয়ার ন্যায় অনুভূতি বা পিঠের নিচের অংশে বারবোধ হয়, তাহলে কলিনসোনিয়া ক্যানাডেন্সিস ভালো কাজ করে। কলিনসোনিয়াতে হার্টের সমস্যা ভালো হয়ে অর্শের সমস্যা দেখা দেয়, আবার অর্শের সমস্যা ভালো হয়ে হার্টের সমস্যা দেখা দেয়। এটা কলিনসোনিয়ার একটা খুব গুরুত্বপূর্ণ সিমটম। কলিনসোনিয়া রোগীদের হার্টের সমস্যা ভালো হয়ে অর্শের সমস্যা দেখা দেয়, আবার অর্শের সমস্যা ভালো হয়ে হার্টের সমস্যা দেখা দেয়। কলিনসোনিয়ার মূল কথা হলো অর্শ থেকে রক্তপাত হওয়া, মানে কলিনসোনিয়া রোগীদের অর্শ থেকে রক্তপাত হবে, মারাত্মক কোষ্ঠকাঠিন্য দেখা দেয় এবং মলদ্বারে বারবোধ হয়। আমরা যদি এই তিনটা সিমটম মনে রাখতে পারি তাহলে কিন্তু কলিনসোনিয়া ব্যবহার করতে পারবো। আমাদেরকে মনে রাখতে হবে যে কলিনসোনিয়ার অর্শ থেকে রক্তপাত হয়, তাদের মারাত্মক কোষ্ঠকাঠিন্য দেখা দেয় এবং তাদের মলদ্বার বারবোধ হয়, মানে বারবার লাগে। কোষ্ঠকাঠিন্যের সাথে মাথার নিস্তেজ ব্যথা বা অর্শের সাথে মাথা ব্যথা কলিনসোনিয়ার দুইটি খুবই বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ। যদি কোনো রোগী কোষ্ঠকাঠিন্যে ভোগে, এর সাথে যদি তার মাথা ব্যথা দেখা দেয় বা মাথায় একটা সবসময় একটা ব্যথা থাকে, তাহলে তার জন্য আমরা কলিনসোনিয়ার কথা চিন্তা করতে পারবো। কারণ কোষ্ঠকাঠিন্যের সাথে মাথার নিস্তেজ ব্যথা এবং অর্শের সাথে মাথা ব্যথা, এই দুইটা কলিনসোনিয়ার খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ক্লিনিক্যাল টিপস, গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য বা অর্শ দেখা দিলে কলিনসোনিয়ার 30-100 শক্তি ভালো কাজ করে। গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য বা অর্শ দেখা দিলে কলিনসোনিয়ার 30-100 শক্তি ভালো কাজ করে। গর্ভাবস্থায় কিন্তু অনেক মা বোনদের এবং কোষ্ঠকাঠিন্য দেখা দেয় বা অর্শের সমস্যা দেখা দেয়, তখন যদি আমরা লক্ষণ অনুযায়ী তাকে কলিনসোনিয়া দিই তাহলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। ডাক্তার ন্যাশ সবচেয়ে দুর্দমনীয় কোষ্ঠকাঠিন্য কলিনসোনিয়া দিয়ে আরোগ্য করেছেন। ডাক্তার ন্যাশ এমন একটা কোষ্ঠকাঠিন্য রোগীকে আরোগ্য করছেন যেটা কোনোভাবেই কোনো ওষুধে আরোগ্য হচ্ছিল না, তখন তাকে কলিনসোনিয়া দেওয়ার পর সে আরোগ্য হয়। রোগীর কোষ্ঠকাঠিন্যের সাথে মারাত্মক শুল বেদনা ছিল, যা বেশ কয়েক বছর ধরে পুনরাবৃত্তি হচ্ছিল, অর্থাৎ কোষ্ঠকাঠিন্যের সাথে তার পেট ব্যথা করত, আর এটা অনেক বছর যাবৎ পুনরাবৃত্তি হচ্ছিল। এর সাথে অত্যাধিক পেট ফাঁপা এবং অর্শের সমস্যা ছিল, যেটা এর আগে বলছিলাম যে
কলিনসোনিয়ার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে তাদের কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, তাদের পেটের শুল বেদনা দেখা দেয়, এর সাথে অর্শের সমস্যা দেখা দেয়। স্যার, জি আপনি বললেন যে গর্ভাবস্থায় যদি কোষ্ঠকাঠিন্যতা দেখা দেয় তাহলে কলিনসোনিয়া ভালো কাজ করে। জি এক্ষেত্রে আমার বিষয় হলো স্যার, যদি কলিনসোনিয়া আমি দিই কিন্তু রুগীর ভিতরে যদি এ ধরনের পেটের শুল বেদনা না থাকে, চাপনে উপশম না থাকে, গরমে উপশম না থাকে, তাহলে কি কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে আমি কলিনসোনিয়া দিতে পারবো? না না, দেওয়া যাবে না। আর অনেক মেডিসিন আছে, আমি তো এটা বললাম যে কোষ্ঠকাঠিন্যের সাথে তার শুল বেদনা থাকবে, মানে পেটে বেদনা থাকবে, এর সাথে তার পেট ফাঁপা থাকতে পারে, অর্শের সমস্যা থাকতে পারে, তখন দেওয়া যাবে। জি স্যার, জি। জি স্যার পাইলসের ক্ষেত্রে মলের সাথে ব্লাড যাবে নাকি মলের আগে পরে ব্লাড যাবে স্যার? এটা দোনোভাবে যেতে পারে। এমন জি স্যার। পরশুদিন আমার এক পেশেন্ট বললো যে উনি প্রস্রাব করতে বসলে তখন ওনার মানে পাইলস থেকে রক্ত যায়, এমনি মলের সাথে সাধারণত বা মলের টয়লেটের সময় সাধারণত রক্ত যায় না। জি স্যার। মানে প্রস্রাব করার সময় যখন একটু প্রস্রাবের জন্য চাপ দেয় তখনই ওনার পাইপ দিয়ে রক্ত যায়। এটা কিন্তু ওষুধ আছে, মানে জি স্যার। আগে পরেও যেতে পারে, মলের সাথেও যেতে পারে। অর্শের সাথে হার্টের রোগে ক্যাকটাস গ্র্যান্ডিফুলাস ডিজিটালিস এবং অন্যান্য ঔষধ ব্যর্থ হলে কলিনসোনিয়া ক্যানাডেন্সিসের কথা চিন্তা করা উচিত। এলএসকে নোটে এটা লেখা আছে যে অর্শের সাথে হার্টের রোগে ক্যাকটাস গ্র্যান্ডিফুলাস ডিজিটালিস এবং অন্যান্য ঔষধ ব্যর্থ হলে কলিনসোনিয়ার কথা চিন্তা করা উচিত। আমরা সবাই জানি যে হার্টের রোগের ক্ষেত্রে ক্যাকটাস এবং ডিজিটালিস খুব গুরুত্বপূর্ণ দুটা মেডিসিন। এই দুইটা ওষুধ যখন অর্শের সাথে হার্টের রোগে ব্যর্থ হবে তখন আমরা কলিনসোনিয়ার কথা চিন্তা করতে পারবো। সিনথেসিস ল্যাবরেটরিতে দেওয়া আছে পালপিটেশন অফ হার্ট অল্টারনেটিং উইথ হ্যামোরয়েডস। যদি কোনো রোগীর অর্শের সাথে পর্যায়ক্রমে বুক ধরফর করে, অর্থাৎ বুকের সমস্যা দেখা দেয়, তাহলে কলিনসোনিয়া একমাত্র মেডিসিন ফার্স্ট গ্রেডে আছে, আর অন্য কোনো মেডিসিন নেই। কোনো রুগী বললো যে আমার অর্শের সমস্যা ভালো হয় বা পাইলসের সমস্যা ভালো হয়ে আমার বুক ধরফর করা শুরু হয়, আবার যখন বুক ধরফর করা কমে যায় তখন আবার অর্শের সমস্যা দেখা দেয়, তাহলে তার একমাত্র মেডিসিন হবে কলিনসোনিয়া। আরেকটা রুব্রিক দেওয়া আছে কনস্টিপেশন ফ্ল্যাটুলেন্স উইথ হ্যামোরয়েডস অ্যান্ড কোষ্ঠকাঠিন্য এবং পেট ফাঁপার সাথে অর্শ দেখা দিলে কলিনসোনিয়া ফার্স্ট গ্রেডে আছে। আরেকটা মেডিসিন আছে, এটা আনুন। যদি কোষ্ঠকাঠিন্য এবং পেট ফাঁপার সাথে অর্শ দেখা দেয় তাহলে কলিনসোনিয়া খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। আচ্ছা, অর্শ বা পাইলস তিন ধরনের হয়। একটা হলো ভিতরে হয়, ঠিক আছে, এটা বলে ইন্টারনাল পাইলস। আরেকটা হয় এক্সটার্নাল, একটা হয় বাহিরের দিকে। আরেকটা হয় মিক্স থাকে, অর্থাৎ ভিতরে থাকে বাহিরেও থাকে, এটাকে বলে মিক্স হ্যামোরয়েডস বা মিক্স পাইলস। এই তিন ধরনের পাইলস হয়। ভিতরে যেটা হয় সেটা সাধারণত প্রথমে বোঝা যায় না বা আঙ্গুল দিয়ে ভিতরে অনেকে অনুভব করে, আর যখন এটা বেশি বড় হয়ে যায় তখন মল ত্যাগ করার সময় যখন কোদ দেয় তখন এটা বের হয়ে আসে। আর অর্শের ক্ষেত্রে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে এটা অ্যালোপ্যাথি সিস্টেমে এটা 4টা গ্রেডে ভাগ করা হয়, মানে 4টা স্টেজে ভাগ করা হয়। মানে প্রথম স্টেজে থাকে একটা পিণ্ডর মতো হয়, এটা আঙ্গুল দিলে হয়তো বোঝা যায়, এটা ওনাদের ওষুধের মাধ্যমে ভালো হয় ওনারা যেটা বলে। দ্বিতীয় স্টেজে ব্যথা থাকে, জ্বালা পোড়া করে, রক্ত যায়। তৃতীয় স্টেজে হলো এই অর্শটা মলত্যাগ করার সময় বাইরে বের হয়ে আসে, আঙ্গুল দিয়ে ধাক্কা দিলে এটা ভিতরে চলে যায়, এটা বলে ওনারা তৃতীয় স্টেজ। আর চতুর্থ স্টেজ বলে যে এটা বের হয়ে আসে কিন্তু আঙ্গুল দিয়ে ধাক্কা দিলে এটা আর ভিতরে যায় না, এটা সবসময় বাইরে থাকে। এটা হলো ওনাদের মধ্যে চতুর্থ স্টেজ। এই স্টেজে ওনাদের সার্জারি ছাড়া অন্য কোনো চিকিৎসা নেই। আর আমাদের কাছে যে কোনো স্টেজে আসুক আমরা ওষুধের মাধ্যমে ইনশাল্লাহ ভালো করতে পারবো, যদি আমরা লক্ষণ অনুযায়ী ওষুধ দিতে পারি। অর্শতে দেখা যাচ্ছে কি ফুলে ফুলে গেছে, তার মানে কি টিউমারের মতো নাকি এরকম ফুলে ফুলে গেছে ঠিক না কি? না, এটা হলো এই এখানে যে ভেনগুলো আছে
এই ভেনগুলো ফুলা এখানে একটা মানে পিণ্ডর মতন বের হয়ে আসে। আচ্ছা, আমাকে একটা পরশুদিন একটা রুগী পাঠাইছিল, একটা ছবি দেখে আপনাদেরকে, মানে এটা কিন্তু একটা বাস্তব ওনার ছবি, 2 দিন আগে এটা উঠানো হয়েছে। এটা হলো ওনার পায়ের পরটা, এই যে এগুলো ফুলে গেছে, ঠিক আছে, আর এইটা হলো ওনার পাইসটা মূল, এই পাইসটা বের হয়ে আসছে। সবাই ক্লিয়ারভাবে দেখতে পারতেছেন? জি জি। এটা হলো পাইলসটা। এটা আমার কাছে কিন্তু 2 দিন আগে পাঠানো হয়েছে, যে 1/22 পাঠানো হয়েছে। তো ওনার কথাই বললাম যে উনি যখন প্রস্রাব করার সময় চাপ দেয় তখন ওনার এই জায়গা থেকে রক্ত রক্ত বের হয় বা রক্ত যায়, কিন্তু মলত্যাগ করার সময় এটা বের হয় না। আর ফিস্চুলার ছবিটা আমি পরে দেখাবো, তাহলে এটা বুঝতে পারবেন, ছবি দেখা বললে বুঝতে পারবেন। অ্যালোসকোটিনা, যদি অর্শ থেকে রক্তপাত হয় এবং ঠান্ডা পানি প্রয়োগে উপশম হয় তাহলে অ্যালোসকোটিনা ভালো কাজ করে। যদি অর্শ থেকে রক্তপাত হয় এবং ঠান্ডা পানি প্রয়োগে উপশম হয় তাহলে অ্যালোসকোটিনা ভালো কাজ করে। মানে অ্যালোসকোটিনার ক্ষেত্রে মনে রাখতে হবে যে তাদের অর্শ থেকে রক্তপাত হয় এবং ঠান্ডা পানি প্রয়োগে তাদের ব্যথা জ্বালা পোড়া এগুলো উপশম হয়। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে যে রোগীটার ছবি স্যার দেখলাম, হ্যাঁ, ওর ওষুধ কি স্যার আপনি নির্বাচন করছেন স্যার? না না, একটু চিন্তা ভাবনা করবো এখন। মানে উনি যেই একটা পিকুলিয়ার সিমটম বললো, ওই যে বললাম যে প্রস্রাব করার সময় ওনার শুধু ব্লিডিং হয়। জি স্যার। ল্যাবরেটরিতে 2টা মেডিসিন দেওয়া আছে, 3টা মেডিসিন, কোবাল্টাম, কেলিকার আর মার্কসোল। জি স্যার। এখন আমার মার্কসোল বা কোবাল্টাম এই 2টার একটা দেওয়ার ইচ্ছা আছে, কারণ মার্কসোলের ওনার কিছু সিমটম আছে। জি স্যার। তারপর আরেকটু জি নিচে স্যার। আর কি দিব দেখি, কারণ জি স্যার। বাদ দিতে পারতেছি না, খুব ভালো একটা জি সিমটম। স্যার। করার জন্য চাপ দিলে রক্ত যায়, কিন্তু জি স্যার। স্যার জি, মেডিসিন যেটা দেন স্যার আমাদেরকে জানাবেন স্যার দয়া করে। রেজাল্ট হোক আগে, তারপরে অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ। জি স্যার। জি স্যার। কিন্তু প্রস্রাব করার সময় অর্শ বের হয়ে আসে, এটা ব্রাইটাকা আর কিছু মেডিসিন আছে খুব ভালো কাজ করে, কিন্তু রক্ত যায় এই প্রথমে আমি শুনলাম আর কি। তারপর এটা রুব্রিক আছে, দেখছি। অ্যালোসকোটিনার অর্শ হয় নীল এবং আঙ্গুরের থোকার নেই, মানে তাদের অর্শগুলো হবে নীল এবং আঙ্গুরের থোকা নেই, যেমন এখানে দেখেন একটা আঙ্গুরের থোকা মতন বোঝা যায়। অ্যালোসকোটিনার অর্শগুলো হয় আঙ্গুরের থোকার নেই। সরলান্তে অবিরত নিম্ন দিকে ঠেলা মারা নেয় অনুভূতি দেখা দেয়, মানে সবসময় নিচের দিকে একটা ঠেলা মারা নেয় অনুভূতি দেখা দেয়। তাদের অর্শে ভীষণ চুলকানি দেখা দেয়। মলদ্বারে চুলকানি ও জ্বালা পোড়ার জন্য তারা ঘুমাতে পারে না, মানে তাদের মলদ্বারে এত চুলকানি এবং জ্বালা পোড়া দেখা দেয় যে এই জন্য তারা ঘুমাতে পারে না। মনে রাখতে হবে অ্যালোসকোটিনার পর সালফার ভালো কাজ করে, মানে সালফার দেওয়ার পর রুগী যদি 50% বা 80% ভালো হয়, এরপর আর কাজ না করে, তখন যদি রুগীকে সালফার দেওয়া হয় তাহলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। অ্যালোসকোটিনার মলের ক্ষেত্রে 2টি বিষয় মনে রাখতে হবে। এক, অ্যালোসকোটিনার রুগীদের মলদ্বারের স্প্লিন্টারের কোনো নিয়ন্ত্রণ থাকে না, অর্থাৎ তাদের মলের ব্যাগ হলে তারা আর মল ধরে রাখতে পারে না। মানে অ্যালোসকোটিনার রুগীরা তাদের মলদ্বারের স্প্লিন্টারের নিয়ন্ত্রণ করতে পারে না। যখনই তাদের মলের ব্যাগ হয় তখনই তাদের মলত্যাগ করতে হয়। আর এই সমস্যাটা বেশি দেখা দেয় খাওয়া বা পান করার পর, কারণ খাওয়া বা পান করার পর সাথে সাথে তাদের মলের ব্যাগ হয়, আর যখনই মলের ব্যাগ হয় তখনই তাদের টয়লেটে যেয়ে মলত্যাগ করতে হয়, কারণ তাদের মলদ্বারের স্প্লিন্টারে কোনো নিয়ন্ত্রণ থাকে না। 2 নাম্বার হলো তাদের মল হয় জেলির ন্যায় পিণ্ডময় শ্লেষ্মা, মানে তারা যে মলটা ত্যাগ করে সেটা জেলির ন্যায় হয়, আর শ্লেষ্মার পরিমাণটা বেশি থাকে। অ্যালোসকোটিনার রোগীদের ভীষণ দুর্গন্ধযুক্ত এবং মলদ্বার জ্বালাকর প্রচুর অদবায়ু নিঃসরণ হয়। অ্যালোসকোটিনার রোগীদের ভীষণ দুর্গন্ধযুক্ত ও মলদ্বার জ্বালাকর প্রচুর অদবায়ু নিঃসরণ হয়, সেই সাথে সামান্য মলও নির্গত হয়ে যায়। তাদের অদবায়ুটা থাকে খুবই দুর্গন্ধযুক্ত এবং যখন এটা পাস হয় তখন তাদের মলদ্বারে
জ্বালাকর অনুভূতি দেখা দেয় এবং পদবায়ুর সাথে তাদের কিছুটা মলও নির্গত হয়ে যায়। অ্যালোসকোটিনা রোগীদের অদবায়ু নিঃসরণের ফলে তাদের মলদ্বারে জ্বালাপোড়া দেখা দেয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম। অদবায়ু নির্গত হওয়ার সময় মল নির্গত হয়ে যায়, এর প্রধান ওষুধগুলো হলো অ্যালোসকোটিনা, ওলিয়ান্ডার, মিউরিক অ্যাসিড, নেপটামিউর। অ্যালোসকোটিনা, ওলিয়ান্ডার, মিউরিক অ্যাসিড, নেপটামিউর এই 4টা ওষুধের রোগীদের অদবায়ু নির্গত হওয়ার সময় কিছুটা মল নির্গত হয়ে যায়। অনেক সময় দেখা যায় আমাদের কাছে অনেক রোগী বিভিন্ন ধরনের চিকিৎসা বা অতিরিক্ত মাত্রায় ওষুধ খাওয়ার ফলে অর্শের সমস্যা বা অন্য কোনো সমস্যা নিয়ে আসে। আমাদের কাছে এমন অনেক রোগী আসে যারা বিভিন্ন ধরনের চিকিৎসা বা অতিরিক্ত মাত্রায় ওষুধ খাওয়ার ফলে তাদের অর্শের সমস্যা দেখা দেয় বা অন্য কোনো সমস্যা দেখা দেয়। তখন নাক্স ভূমিকা প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়। আমরা সবাই কিন্তু প্রথমে নাক্স ভূমিকা দিই এই ধরনের রোগীদেরকে। কিন্তু যদি নাক্স ভূমিকা দেওয়ার পরেও কোনো ফল না পাওয়া যায়, তখন অ্যালোসকোটিনা দেওয়া হলে ভালো ফল পাওয়া যাবে। অর্থাৎ আমাদের কাছে কোনো রোগী আসলো যে বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়ে আসছে, এটা হামদাদ হোক, অ্যালোপ্যাথি হোক বা আয়ুর্বেদিক হোক, যে কোনো চিকিৎসা নিয়ে আসুক, এই ধরনের চিকিৎসা নেওয়ার ফলে তাদের অর্শের সমস্যা বা অন্য কোনো পেটের সমস্যা বা যে কোনো সমস্যা দেখা দেয়, প্রথমে আমরা নাক্স ভূমিকা দিব। নাক্স ভূমিকা দেওয়ার পরে যদি দেখা যায় যে কোনো উপকার হচ্ছে না, তখন তাকে অ্যালোসকোটিনা দিতে হবে, দিলে ভালো ফল পাওয়া যাবে। বোরিক ম্যাথামেটিকাতে লেখা আছে হোয়ার ডিজিজ অ্যান্ড ড্রাগ সিমটমস আর মাচ মিক্সড। মানে অ্যালোসকোটিনা রোগীদের যখন রোগের সিমটম এবং ঔষধের সিমটম, মানে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ার কারণে তার মধ্যে যে সকল লক্ষণ দেখা দিচ্ছে, এই সকল লক্ষণ যখন মিলে যায়, তখন অ্যালোসকোটিনা ভালো কাজ করে। ক্লিনিক্যাল টিপস: অর্শ এবং মাথা ব্যথার সাথে পর্যায়ক্রমে কোমর ব্যথা করলে অ্যালোসকোটিনা ভালো কাজ করে। অর্শ এবং মাথা ব্যথার সাথে পর্যায়ক্রমে কোমর ব্যথা করলে অ্যালোসকোটিনা ভালো কাজ করে। অর্থাৎ অ্যালোসকোটিনা রোগীদের অর্শ এবং মাথা ব্যথার সাথে পর্যায়ক্রমে কোমর ব্যথা করে। অর্থাৎ অর্শের সমস্যা বা মাথা ব্যথা ভালো হয়ে তাদের কোমর ব্যথা দেখা দেয়, কোমর ব্যথা ভালো হয়ে আবার অর্শ বা মাথা ব্যথার সমস্যা দেখা দেয়। বোরিক ম্যাথামেটিকাতে লেখা আছে অ্যালোসকোটিনা লাম্বাগো অল্টারনেটিং উইথ হেডেক অ্যান্ড পাইলস। মিউরিক অ্যাসিড: মিউরিক অ্যাসিডের অর্শ বা মলদ্বারের যে কোনো প্যাথোলজি খুবই স্পর্শকাতর হয়। এর মতো মলদ্বারের স্পর্শকাতরতা অন্য কোনো ঔষধে নেই। মিউরিক অ্যাসিডের মূল সিমটমই হইল এটা, যে তাদের অর্শ বা মলদ্বারের যে কোনো প্যাথোলজির সাথে তাদের মলদ্বারটা খুবই স্পর্শকাতর হয়। তাদের মলদ্বারে যে সমস্যাটা দেখা দিবে সেটা খুবই স্পর্শকাতর হবে, এমনকি তারা টিস্যু বা কাপড়ের স্পর্শ সহ্য করতে পারে না। মলদ্বারের ক্যান্সারেও এই লক্ষণ থাকলে মিউরিক অ্যাসিড ভালো কাজ করে। মানে স্পর্শকাতরতা মিউরিক অ্যাসিডের খুবই গুরুত্বপূর্ণ একটা সিমটম। আপনার কাছে মলদ্বারের কোনো রোগী ক্যান্সারের সমস্যা নিয়ে আসলো, আপনি যদি জানতে পারেন যে তার ওই স্থানে প্রচণ্ড স্পর্শকাতরতা দেখা দিছে বা প্রচণ্ড স্পর্শকাতর, তখন তাকে এই লক্ষণের উপর ভিত্তি করে মিউরিক অ্যাসিড দিতে পারবেন। শিশুদের অর্শেও মিউরিক অ্যাসিড ভালো কাজ করে। এই ঔষধে প্রথমে শারীরিক দুর্বলতা দেখা দেয়, তারপর মানসিক দুর্বলতা দেখা দেয়। মিউরিক অ্যাসিডের রোগীদের যে কোনো সমস্যার সাথে তাদের প্রথমে শারীরিক দুর্বলতা দেখা দিবে, তারপর মানসিক দুর্বলতা দেখা দিবে। অর্শ বা মলদ্বারের যে কোনো প্যাথোলজি নীল রঙের হয়, তাদের অর্শটা নীল রঙের হবে, বা মলদ্বারে যদি কোনো প্যাথোলজি দেখা দেয় সেটাও নীল রঙের হবে। তাদের অদবায়ু নির্গত হওয়ার সময় বা প্রস্রাব করার সময় মল নির্গত হয়ে যায়, যেটা এর আগে আমরা বললাম যে 4টা প্রধান ওষুধের মধ্যে মিউরিক অ্যাসিডও আছে, যে তাদের অদবায়ু নির্গত হওয়ার সময় বা প্রস্রাব করার সময় মল নির্গত হয়ে যায়। তাদের প্রস্রাব করার জন্য প্রচুর কোদ দিতে হয়। তারা যখন প্রস্রাব করার জন্য কোদ দেয় তখন তাদের অর্শ বাহিরে বের হয়ে আসে। তারা যখন প্রস্রাব করার জন্য কোদ দেয় তখন তাদের কোথের কারণে অর্শটা বাহিরে বের হয়ে আসে। মিউরিক অ্যাসিডের রোগীদের গোস্ত খেলে তাদের সমস্যা বৃদ্ধি পায়। অর্শের সমস্যা গরম প্রয়োগে উপশম হয়। মিউরিক অ্যাসিডের একটা গুরুত্বপূর্ণ সিমটম হলো তাদের অর্শের সমস্যা গরম প্রয়োগে উপশম হয়।
সিনথেসিস ল্যাবরেটরিতে দেওয়া আছে রেকটাম সেনসিটিভ অ্যানাস, মানে তাদের মলদ্বারটা অত্যন্ত স্পর্শকাতর হয়। মিউরিক অ্যাসিড ফার্স্ট গ্রেডে একমাত্র মেডিসিন। অর্শরোগে অ্যালোসকোটিনা এবং মিউরিক অ্যাসিডের মধ্যে পার্থক্য হলো উভয় ওষুধের অর্শ নীল হয়। আমরা অ্যালোসকোটিনা যখন পড়ছি তখন কিন্তু বলা আছে যে অ্যালোসকোটিনার অর্শ নীল হয়। আবার মিউরিক অ্যাসিডের সময় জানলাম যে মিউরিক অ্যাসিডের অর্শ নীল হয়। এখন আমাদেরকে এই দুইটা ওষুধের মধ্যে পার্থক্য জানতে হবে। অ্যালোসকোটিনাতে মারাত্মক চুলকানি দেখা দেয়, আর মিউরিক অ্যাসিডে অর্শ খুবই স্পর্শকাতর থাকে। অর্থাৎ অ্যালোসকোটিনা রোগীদের অর্শে মারাত্মক চুলকানি দেখা দেয়, আর মিউরিক অ্যাসিডে রোগীদের অর্শে মারাত্মক স্পর্শকাতরতা দেখা দেয়। তাদের অর্শ স্পর্শ করা যায় না, এমনকি বিছানার কাপড়ের টিস্যুর স্পর্শ সহ্য হয় না, মানে অত্যাধিক স্পর্শকাতরতা দেখা দেয়। অর্শের সমস্যায় অ্যালোসকোটিনা, ব্রোমিয়াম এবং মিউরিক অ্যাসিডের মধ্যে পার্থক্য হলো অ্যালোসকোটিনা, ব্রোমিয়াম, মিউরিক অ্যাসিড এই তিনটা ওষুধ কিন্তু অর্শের সমস্যার জন্য খুব ভালো মেডিসিন। এদের মধ্যে পার্থক্য হলো অ্যালোসকোটিনার অর্শ ঠান্ডা পানি প্রয়োগে উপশম হয়। অ্যালোসকোটিনার অর্শের সমস্যা ঠান্ডা পানি প্রয়োগে উপশম হয়। ব্রোমিয়ামের রোগীদের অর্শের সমস্যা লালা প্রয়োগে উপশম হয়। এটা কিন্তু খুব পিকুলিয়ার একটা সিমটম। ব্রোমিয়ামের অর্শের সমস্যা অন্য কোনো জিনিসে উপশম হয় না। যখন তারা তাদের মুখের থেকে লালা নিয়ে অর্শে লাগায় তখন তাদের অর্শের সমস্যা উপশম হয়। এটা পরবর্তীতে আমরা দেখাবো আরও। আর মিউরিক অ্যাসিডের রোগীদের অর্শের সমস্যা গরম প্রয়োগে উপশম হয়। নাক্স ভূমিকা। মলের ধরন যাই হোক না কেন, যদি রোগীর মলত্যাগের জন্য কোনো ব্যাগ না থাকে তাহলে নাক্স ভূমিকা হবে না। রোগীর মলের ধরন যাই হোক না কেন, কষা হোক, আমাশা হোক, বা তার মলটা শক্ত হোক, নরম হোক, যাই হোক না কেন, যদি রোগীর মলত্যাগের জন্য কোনো ব্যাগ না থাকে, যে আমার মলত্যাগের জন্য কোনো ব্যাগই হয় না, তাহলে এই রোগীর জন্য নাক্স ভূমিকা হবে না। কারণ নাক্স ভূমিকার রোগীদের সবসময় নিষ্ফল মলের ব্যাগ থাকে। মলত্যাগের পর তারা কিছু সময়ের জন্য স্বস্তি পেলেও কিছুক্ষণ পর তাদের আবার নিষ্ফল মলের ব্যাগ হয়। তাদের অর্শ থেকে সাধারণত রক্তপাত হয় না। নাক্স ভূমিকার রোগীদের অর্শ থেকে সাধারণত রক্তপাত হয় না, কিন্তু চুলকায়। তাদের সরলান্তে এবং পিঠে বারবোধ হয়। পেটের বারবোধের কারণে তারা তাদের কাপড় ঢিলা করে রাখে, মানে তাদের পেটে একটা বারবোধ থাকে। এই বারবোধের কারণে তারা তাদের পেটের উপর যে কাপড়টা থাকে এটা ঢিলা করে রাখে। তারা অতিরিক্ত মশলাযুক্ত খাবার, গোস্ত, অ্যালকোহল, তামাক, কফি ইত্যাদি খেতে পছন্দ করে। নাক্স ভূমিকার রোগীরা অতিরিক্ত মশলাযুক্ত খাবার, গোস্ত, অ্যালকোহল, তামাক, কফি ইত্যাদি খেতে পছন্দ করে। নাক্স ভূমিকা এবং নাইট্রিক অ্যাসিডের রোগীরা চর্বি পছন্দ করে এবং হজম করতে পারে। তারা চর্বি যেমন পছন্দ করে এবং খেলে সেটা হজম করতে পারে। আর পালসিটিলার রোগীরা চর্বি পছন্দ করে কিন্তু হজম করতে পারে না। তারা চর্বিযুক্ত খাবার খেতে পছন্দ করে কিন্তু খেলে তাদের সমস্যা দেখা দেয়। নাক্স ভূমিকার রোগীদের সন্ধ্যার দিকে প্রচুর ঘুম পায় এবং মাঝরাতে ঘুম ভেঙে যায়। অনেক পেশেন্ট আছে যাদের 3টা-4টার দিকে ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যাওয়ার পর আর ঘুম হয় না। তাদের জন্য কিন্তু নাক্স ভূমিকা খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। ঘুম ভাঙার পর তারা ক্লান্ত এবং খিটখিটে থাকে। তাদের মধ্যে একটা ক্লান্তিভাব দেখা দেয় এবং তাদের মেজাজটা খিটখিটে থাকে। দিনের বেলা তারা 10 থেকে 15 মিনিট ঘুমালে তারা আবার সতেজ হয়ে যায়। এটা কিন্তু নাক্স ভূমিকার একটা খুব গুরুত্বপূর্ণ সিমটম। অধিকাংশ মেডিসিনের রোগীরা যখন ক্লান্ত থাকে তখন তারা 1-2 ঘন্টা বা একটু লং টাইম ঘুমাইলে তখন তারা ফ্রেশ অনুভব করে, কিন্তু নাক্স ভূমিকার রোগীরা অল্প কিছুক্ষণ ঘুমাইলেই তারা সতেজ হয়ে যায়। খাবার খাওয়ার পর তাদের সমস্যা বৃদ্ধি পায়। নাক্স ভূমিকার রোগীরা যখন খাবার খায় তখন তাদের সমস্যা বৃদ্ধি পায়। ক্লিনিক্যাল টিপস। অর্শস্রাব চাপা পড়ার ফলে পেট ব্যথা করলে নাক্স ভূমিকা ভালো কাজ করে। অর্শস্রাব চাপা পড়ার ফলে পেট ব্যথা করলে নাক্স ভূমিকা ভালো কাজ করে। ধরেন কোনো রোগীর অর্শ থেকে ব্লিডিং হচ্ছে, রক্ত যাইতেছে, এখন সে অ্যালোপ্যাথি কোনো ওষুধ খেয়ে রক্তপাতটা বন্ধ করলো। এর ফলে যদি তার পেট ব্যথা করে তাহলে তার জন্য নাক্স ভূমিকা ভালো কাজ করবে।
সালফার। ডাক্তার হাসান মির্জা স্যার বলেন, সাধারণ অর্শ রোগীদের জন্য সকালে সালফার এবং রাতে নাক্স ভূমিকা ব্যবহার করি। ডাক্তার হাসান মির্জা স্যার সাধারণত সাধারণ অর্শ রোগীদের জন্য সকালে সালফার এবং রাতে নাক্স ভূমিকা ব্যবহার করেন। নাক্স ভূমিকা এবং সালফার এক্ষেত্রে অসাধ্য সাধন করে। এটা কিন্তু একটা মিশ্র পৃথি হয়েছে, কিন্তু অনেক বড় বড় ডাক্তাররা এই থিওরিটা ব্যবহার করছেন। ডাক্তার বার্নেট তার বই লেখছেন, শুধু নাক্স ভূমিকা এবং সালফার দিয়েই হাজার হাজার পাইলস রোগীকে নিরাময় করা যেতে পারে। যদি আমরা নর্মাল বা অর্শের প্রাথমিক অবস্থায় যে সকল রোগী পাওয়া যায় তাদেরকে যদি সকালে সালফার এবং রাতে নাক্স ভূমিকা দিই, তাহলে কিন্তু আমরা অনেক রোগীকে এই ওষুধ দিয়ে ভালো করতে পারবো। এই মিশ্রবিধিটা অনেক বড় বড় ডাক্তাররা যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তার তারাও ব্যবহার করছেন, আমি এটা দেখছি, অনেক বই এটা লেখা আছে। আমি স্যার, জি এক্ষেত্রে কি আমরা 50 মিলিসিমেল ব্যবহার করতে পারি, যে সকালে সালফার রাত্রে নাক হ্যাঁ দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, দেওয়া যাবে না কেন। বার্নেটের একটা কেস, 40 বছর বয়সের একজন মহিলা, তিনি প্রায় 6 বা 7 বছর যাবৎ অর্শের সমস্যায় ভুগছেন। তিনি বাহ্যিক অর্শ রোগে ভুগছেন। এছাড়া তিনি স্বাস্থ্যবান এবং সুস্বাস্থ্যের অধিকারী। তিনি তার সমস্যার জন্য অ্যালোপ্যাথিক চিকিৎসকের সাথে পরামর্শ করেছিলেন এবং অপারেশন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। অ্যালোপ্যাথিক চিকিৎসক তাকে অপারেশন করার পরামর্শ দেন এবং সে অপারেশন করার সিদ্ধান্ত নেন এবং তিনি অপারেশন করার সিদ্ধান্ত নেন। কিন্তু তার এক বান্ধবী আত্মবিশ্বাসের সাথে তাকে বলেছিলেন যে হোমিওপ্যাথরা ওষুধ দিয়ে সফলতার সাথে এই রোগের চিকিৎসা করে থাকেন। তিনি সুস্থ হবেন বলে আশা করেননি, কিন্তু ভেবেছিলেন হোমিওপ্যাথিতে একবার চেষ্টা করে দেখা যাক। মানে তিনি হোমিও ওষুধ খাওয়া ভালো হবেন এটা উনি বিশ্বাস করেননি। তারপরে চিন্তা করলেন একবার চেষ্টা করে দেখি কি হয়। ডাক্তার বার্নেট তাকে সকালে সালফার 30 এবং রাতে নাক্স ভূমিকা 30 দেন। 8 সপ্তাহের কোর্সের ফলে তিনি সম্পূর্ণ আরোগ্য হন। অর্শের কিছুই অবশিষ্ট ছিল না। খাবারের উপর তাকে কোনো নিষেধাজ্ঞাও দেওয়া হয়নি। অনেক হোমিও ডাক্তার আছে যারা রুগীদেরকে এত পরিমাণ খাবারের নিষেধাজ্ঞা দেয় যে রুগী পুরো অসুস্থ হয়ে যায়। আমি অনেক আগে একটা মেয়ের কেস পেয়েছিলাম, ব্রণের সমস্যা ছিল। পরে মানে দুধ, ডিম, গোস্ত সব খাওয়া বন্ধ করে দেয়। প্রায় 1-2 বছর সে এগুলো খায়ই নেই, মানে এত নিষেধাজ্ঞা দিচ্ছে। এর কারণে সে আরও অন্যদিক দিয়ে অনেক অসুস্থ হয়ে গেছে, একবারে শুকায় অনেক হ্যাংলা পাতলা হয়ে গেছে। ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি বলেন যে ওনার বাবা সুব্রত কুমার ব্যানার্জি এবং ইংল্যান্ডের আরও কিছু ডাক্তার মিলে ওনারা একটা রিসার্চ করছিলেন। বলেন যে এমন কোনো খাবার নেই যেটা হোমিও ওষুধের ক্রিয়াকে ব্যাঘাত ঘটায়, এই জন্য কোনো নিষেধাজ্ঞা দেওয়ার দরকার নেই। শুধুমাত্র দেওয়া যেতে পারে যে সকল খাবার খেলে রোগীর সমস্যাটা বেড়ে যায়, এই ধরনের খাবারটা রোগীকে বলে দিতে হয় যে এটা আপনি আপাতত বন্ধ রাখবেন। যেমন অনেক রোগী আছে যে দুধ খেলে তার অ্যালার্জির সমস্যা দেখা দেয়, তখন বলে দিতে হয় যে আপনি আপাতত দুধটা খাবেন না। বা গোস্ত খেলে আমার পাইলসের চুলকানি বেড়ে যায়, তখন বলে দিতে হয় যে আপনি গোস্ত খাবেন না। এছাড়া সে সবই খেতে পারবে। যদি বলে যে আমার কোনো সমস্যা হয় না কোনো খাবার খেলে, তাহলে কোনো নিষেধাজ্ঞা দেওয়ার দরকার নেই। ডাক্তার বার্নেটও এই রুগীকে কোনো ধরনের নিষেধাজ্ঞা দেননি, কোনো খাবারের নিষেধাজ্ঞা দেননি এবং কোনো ধরনের বাহ্যিক ওষুধ প্রয়োগ করতে দেওয়া হয়নি। কেসটি নতুন ছিল। নতুন বলতে এটা কিন্তু 6 থেকে 7 বছরের আগের। নতুন বলতে এটা বোঝানো হয়েছে যে এটা কোনো জটিলতা তৈরি হয়নি, মানে স্বাভাবিক পাইলসের মতনই ছিল। কিন্তু এই সাধারণ পাইলসটাও অ্যালোপ্যাথি ডাক্তাররা তাকে পরামর্শ দিয়েছিলেন যে অপারেশন করার, যেটা 8 সপ্তাহে আরোগ্য হয়ে গেছে। তাহলে আমরা যে কোনো অর্শের রোগীর যদি কোনো সিমটম না পাওয়া যায় আর এটা যদি প্রাথমিক অবস্থায় থাকে, তাহলে আমরা সকালে সালফার, রাতে নাক্স ভূমিকা দিলে ভালো রেজাল্ট পাবো। ইগনেশিয়া আমারা। ইগনেশিয়া আমারার অর্শের সাথে প্রতিবার মল ত্যাগের সময় সরলান্তের স্থানচ্যুতি দেখা দেয়, যা আঙ্গুল দিয়ে ঠেলে ভিতরে ঢুকাতে হয়। ইগনেশিয়া রোগীদের অর্শের সাথে প্রতিবার মল ত্যাগের সময় সরলান্তের স্থানচ্যুতি দেখা দেয়, অর্থাৎ যখনই তারা মল ত্যাগ করতে যায় তখনই তাদের মলদারটা বের হয়ে আসে, তখন সেটা আবার আঙ্গুল দিয়ে ঠেলে ভিতরে ঢুকাতে হয়। তীব্র সূচফোঁটা নেয় ব্যথা সরলান্ত থেকে উপরের দিকে উঠে, এটা হলো ইগনেশিয়ার একটা গুরুত্বপূর্ণ সিমটম। তাদের ব্যথাটা উপরের দিকে উঠে, মলদার থেকে বা সরলান্ত থেকে উপরের দিকে উঠে। এই ব্যথা মল ত্যাগের পর কয়েক ঘন্টা পর্যন্ত হতে থাকে। ব্যথা হাঁটলে উপশম হয়। ইগনেশিয়ার একটা গুরুত্বপূর্ণ সিমটম হলো
তাদের অর্শের ব্যথা হাঁটলে উপশম হয়। অ্যালেন্স কি নোটে লেখা আছে ইগনেশিয়া দ্য পাইলস এমুলেশন হোয়েন ওয়াকিং, মানে হাঁটলে তাদের ব্যথা উপশম হয়। ফাটক রেপার্টরিতে লেখা আছে পাইলস হেমোরয়েডস ওয়াকিং এমএল, হাঁটলে অর্শের সমস্যা উপশম হয়, একমাত্র মেডিসিন ইগনেশিয়া সেকেন্ড গেটে আছে। ডাক্তার এলএম খান স্যার বলেন অর্শের ব্যথা উপরের দিকে উঠলে ইগনেশিয়া ভালো কাজ করে। যদি কোনো রোগী বলে যে আমার অর্শের ব্যথাটা যেন উপরের দিকে উঠতেছে, তাহলে তাদের জন্য ইগনেশিয়া ভালো কাজ করবে। অ্যান্টিমক্রুড, যদি অর্শ থেকে সবসময় পানি নেই রসানি জড়তে থাকে, রক্ত বা পুজ নয়, মানে তাদের অর্শ থেকে একটা পানি নেই রস বের হতে থাকে, যেটা রক্ত না পুজও না, তাহলে অ্যান্টিমক্রুড ভালো কাজ করবে। অ্যান্টিমক্রুডের রোগীদের জিহ্বায় সাদা মোটা প্রলেপ থাকে, তাদের টক খাওয়ার প্রতি তীব্র আকাঙ্ক্ষা দেখা দেয়, তারা হয় একগুঁয়ে জেদি, তাদের অর্শের সমস্যা ঠান্ডা পানি দিয়ে গোসল করলে এবং টক খেলে বৃদ্ধি পায়। যদি কোনো রোগী বলে যে আমার অর্শের সমস্যা ঠান্ডা পানি দিয়ে গোসল করলে বা টক খেলে বৃদ্ধি পায়, তাহলে তার জন্য আমরা অ্যান্টিমক্রুড ওষুধটা চিন্তা করতে পারবো। সিনথেসিস রেপার্টরিতে দেওয়া আছে রেকটাম হ্যামোরয়েডস কোল্ড বাথিং অ্যাগ্রাভেশন, অ্যান্টিমক্রুড একমাত্র মেডিসিন। আবার দেওয়া আছে হ্যামোরয়েডস ওয়াইন সোর অ্যাগ্রাভেশন, অ্যান্টিমক্রুড একমাত্র মেডিসিন। হ্যামামিলিস ভার্জিনিয়ানা, যদি অর্শ থেকে জ্বালা পোড়া ক্ষতকর ব্যথা পূর্ণতা বোধ ভারবোধের সাথে প্রচুর কালচে রক্ত নির্গত হয়, তাহলে হ্যামামিলিস ভালো কাজ করে। যদি কোনো রোগীর অর্শ থেকে জ্বালাপোড়া ক্ষতকর ব্যথা পূর্ণতা বোধ বারবোধের সাথে প্রচুর কালচে রক্ত নির্গত হয়, মানে হ্যামামিলিসে কালচে রক্ত নির্গত হবে, তাদের জন্য হ্যামামিলিস ভালো কাজ করবে। তাদের মলদ্বারে ক্ষতকর কাঁচা ভাব এবং থেতলে যাওয়ার ন্যায় ব্যথা এবং পিঠ ভেঙে যাওয়ার ন্যায় অনুভূতি দেখা দেয়। হ্যামামিলিসের রোগীদের মলদ্বারে ক্ষতকর কাঁচা ভাব এবং থেতলে যাওয়ার ন্যায় এবং পিঠ ভেঙে যাওয়ার ন্যায় অনুভূতি দেখা দেয়। তাদের অর্শের সাথে নাক থেকে রক্তপাত হয়, মানে তাদের অর্শের সমস্যার সাথে নাক থেকেও রক্তপাত হয়। সিনথেসিস রেপার্টরিতে দেওয়া আছে রেকটাম হ্যামোরয়েডস অ্যাকম্পানিড বাই এপিস্টেক্সিস, কার্বোভেজ আছে থার্ড গ্রেডে আর হ্যামামিলিস সিপি আছে ফার্স্ট গ্রেডে। কিন্তু হ্যামামিলিসের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে তাদের অর্শ থেকে কালচে রক্ত নির্গত হবে। ডায়াস্কোরিয়া, যদি অর্শ লাল চেরি ফলের ন্যায় হয়, যদি কোনো রোগীর অর্শটা লাল চেরি ফলের ন্যায় হয়, তাহলে ডায়াস্কোরিয়া ভালো কাজ করে। ডায়াস্কোরিয়া রোগীদের অর্শ হয় লাল চেরি ফলের ন্যায়। ব্রাইটাকার, অর্শ যদি শুধুমাত্র প্রস্রাব করার সময় বের হয়ে আসে, তাহলে ব্রাইটাকার ভালো কাজ করে। অর্শ যদি শুধুমাত্র প্রস্রাব করার সময় বের হয়ে আসে, তাহলে ব্রাইটাকার ভালো কাজ করে। পাইলস হেমোরয়েডস প্রোট্রুডিং ইউরিনেশন ডিউরিং, ব্রাইটাকাপ আছে সেকেন্ড গেটে, কেলিকাপ মিউরিক অ্যাসিড আছে থার্ড গেটে। আর মিউরিক অ্যাসিডে যদি স্পর্শকাতরতা থাকে, এর সাথে প্রস্রাব করার সময় অর্শটা বের হয়ে আসে, তাহলে তার ওষুধ হবে মিউরিক অ্যাসিড। কার্বোবেজ, অর্শ যদি সাদা বর্ণের হয়, তাহলে কার্বোবেজ ভালো কাজ করে। কোনো রোগীর অর্শটা যদি সাদা বর্ণের হয়, তাহলে কার্বোবেজ ভালো কাজ করবে। পাইলস হেমোরয়েডস হোয়াইট, কার্বোবেজ থার্ড গেটে একমাত্র মেডিসিন। অর্শের একুইট রক্তপাত বন্ধ করতে 3টে ওষুধ ভালো কাজ করে। আপনার কাছে কোনো অর্শ রোগী আসলো, আইসে বলবে যে আমার আগে রক্তপাতটা বন্ধ করেন। যদি আপনি রক্তপাতটা বন্ধ করতে পারেন, তখন কিন্তু রোগী আপনাকে এরপরে সময় দিবে যে আপনি লং টাইম নিয়ে চিকিৎসা করতে পারবেন। এই জন্য একুইট রক্তপাত বন্ধ করার জন্য আমরা 3টা ওষুধ ব্যবহার করতে পারবো, খুব গুরুত্বপূর্ণ 3টা ওষুধ। 1 নম্বর হলো বুলোমিয়া অডোরেটা, এগুলো লো পোটেন্সি, মানে মাদার টিংচার ব্যবহার করতে পারলে সবচেয়ে ভালো। যদি মাদার টিংচার না পাওয়া যায়, তাহলে আমরা 6 ব্যবহার করতে পারবো। একুইট অর্শের রক্ত বন্ধ করার ক্ষেত্রে এবং রক্তযুক্ত আমাশয়ে বুলোমিয়া অডোরেটা ভালো কাজ করে। একুইট অর্শের রক্ত বন্ধ করার ক্ষেত্রে এবং যাদের আমাশয়ের সাথে রক্ত যায়, তাদের রক্ত বন্ধ করতে বুলোমিয়া অডোরেটা ভালো কাজ করে। 10 ফোঁটা অর্ধ কাপ পানির সাথে দিনে 3 থেকে 4 বার দিতে হবে, এবং যখন রক্তপাত বন্ধ হয়ে যায়, তখন এই ওষুধটা বন্ধ করে দিতে হবে। দ্বিতীয় নাম্বারটা হলো সাইনাডন ডেকটালন,
একুইড অর্শের রক্ত বন্ধ করার ক্ষেত্রে রক্তযুক্ত আমাশয় এবং নাক থেকে রক্তপাত বন্ধ করার ক্ষেত্রে সাইনাডন ডেকটালন ভালো কাজ করে। একুইড অর্শের রক্ত বন্ধ করার ক্ষেত্রে রক্তযুক্ত আমাশয় এবং নাক থেকে রক্তপাত বন্ধ করতে সাইনাডন ডেকটালন ভালো কাজ করে। মেলিফোলিয়াম, ব্যথাহীন রক্তপাতে মেলিফোলিয়াম ভালো কাজ করে। ব্যথাহীন রক্তপাতে মেলিফোলিয়াম ভালো কাজ করে। মেলিফোলিয়ামের ক্ষেত্রে এটাই মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ সিমটম এটাই হলো যে তাদের রক্তপাতের সাথে কোনো ব্যথা থাকে না। আমি ক্যান্সারের ক্লাস যখন নিব তখন একটা রুগীর ভিডিও দেখাবো, যদি এই সিমটমটা মনে রাখতে পারেন তাহলে কিন্তু বলতে পারবেন যে ওই রুগীটার কী ওষুধ হবে। ব্যথাহীন রক্তপাতে মেলিফোলিয়াম ভালো কাজ করে, এটা মেলিফোলিয়ামের খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম। ডাক্তার গার্নাসির মতে অর্শের কেসে প্রধান 4টি ওষুধ হলো অ্যাসকুলাসিভ, অ্যালোসকোটিনা, মিউরিক অ্যাসিড, সালফার। ডাক্তার গার্নাসির একটা শুধু অর্শের উপরে একটা বই আছে, এই বইয়ে উনি লেখছেন ভূমিকার মধ্যে যে অ্যাসকুলাস, অ্যালোসকোটিনা, মিউরিক অ্যাসিড, সালফার অর্শের কেসে এই 4টা ওষুধ খুব ভালো কাজ করে। উনি এই 4টা ওষুধের মানে কিছু সিমটম দিচ্ছেন যে অ্যাসকুলাসের রুগীদের অর্শের সাথে পিঠে ব্যথা থাকে, মানে কোনো রুগীর যদি অর্শের সাথে পিঠে ব্যথা দেখা দেয় তাহলে আমরা তাকে অ্যাসকুলাসিভ দিব। অ্যালোসকোটিনা, যখন চুলকানি হয় অর্শের সবচেয়ে যন্ত্রণাকর লক্ষণ, রুগী এসে বললো যে আমার আগে চুলকানি কমান, আমার অর্শে এত চুলকায়, আমার এই চুলকানির কারণে আমার আর ভালো লাগতেছে না বা আমার এত কষ্ট হইতেছে। মানে চুলকানি যদি হয় অর্শের সবচেয়ে মারাত্মক বা যন্ত্রণাকর লক্ষণ, তাহলে তার ওষুধ হবে অ্যালোসকোটিনা। মিউরিক অ্যাসিড হলো মলদার অত্যন্ত সংবেদনশীল হয়। আমরা যেটা আগে বলছিলাম যে মিউরিক অ্যাসিডের রুগীদের মলদারের যে কোনো প্যাথোলজি দেখা দেখ না কেন সেটা হয় অত্যন্ত সংবেদনশীল। সালফার, মলম দিয়ে চর্মরোগ বা অর্শ চাপা দেওয়ার ইতিহাস থাকলে সালফার দিতে হবে। যদি কোনো রোগী অর্শের সমস্যা নিয়ে আসে আর আপনি হিস্ট্রি নিয়ে জানতে পারেন যে তার এর আগে দাঁত হয়েছিল বা একজিমা হয়েছিল বা অন্য যে কোনো চর্মের সমস্যা হোক সেটা চাপা দেওয়া হয়েছিল, তখন তাকে সালফার দিতে হবে। বা তার অর্শটা চাপা দেওয়ার ইতিহাস থাকে, যে তার অর্শ হয়েছে এটা কেটে ফেলছিল আবার নতুন করে দেখা দিচ্ছে, বা তার রক্তপাত বন্ধ করার জন্য সে অন্যান্য ওষুধ খেয়েছে, তখন তাকে সালফার দিতে হবে। এই 4টা হলো ডাক্তার গার্নাসির মতে অর্শের প্রধান 4টি ওষুধ। অর্শের কিছু গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল টিপস। অর্শ এবং ফিশারের মারাত্মক ব্যথা কমাতে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস এবং পায়োনিয়া ভালো কাজ করে। খুব গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল টিপসগুলো। ডাক্তার শনিমা সরকার বলেন অর্শ এবং ফিশারের মারাত্মক ব্যথা কমাতে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস এবং পায়োনিয়া ভালো কাজ করে। ডাক্তার এলএম খান স্যার বলেন অর্শ যদি স্পর্শকাতর এবং বেদনাদায়ক হয়, এই জন্য রুগী সঠিকভাবে বসতে না পারে, তাহলে থুজা এলএম পটেন্সিতে ভালো কাজ করে। যদি অর্শ স্পর্শকাতর হয় এবং বেদনাদায়ক হয়, এই জন্য রুগী সঠিকভাবে বসতে না পারে, তাহলে থুজা ভালো কাজ করে। এলএস কি নোটে লেখা আছে থুজা পাইলস সোলোয়েন পেন মোস্ট সিভিয়ার হোয়েন সিটিং, মানে থুজার রুগীদের পাইলসের ব্যথাটা বসলে বৃদ্ধি পায়। ডাক্তার হাসান মির্জা সাহেবের ক্লিনিক্যাল টিপস, অর্শের তীব্র জ্বালা যন্ত্রণায় বারবারিস ভালগারিস ভালো কাজ করে। অর্শের তীব্র জ্বালা যন্ত্রণায় বারবারিস ভালগারিস ভালো কাজ করে। প্রথমে সিফিলিনাম দিয়ে তারপর বারবারিস ভালগারিস দিতে হবে। এটি মূত্রপাথরি বা পিত্তপাথরিতেও ভালো কাজ করে। আমরা সবাই জানি বারবারিস ভালগারিস মূত্রপাথরি বা পিত্তপাথরিতেও ভালো কাজ করে। এতে প্রস্রাবে জ্বালা পোড়া হয়, পিঠের নিচের অংশে ব্যথা করে, কিডনি স্থান থেকে বুদবুদ উঠে এবং ব্যথা কেন্দ্রস্থল থেকে বহুদূর ছড়িয়ে পড়ে, অর্থাৎ ব্যথার যে স্থান থাকে এই স্থান থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে যায়। ব্যথা কেন্দ্রস্থল থেকে ছড়িয়ে পড়া ডায়াস্কোরিয়াতেও আছে। যদি অর্শের কথা চিন্তা করলে অর্শের সমস্যা বৃদ্ধি পায়, তাহলে কোস্টিকাম ভালো কাজ করে। খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম, রুগী যখন তার অর্শের সমস্যা আছে এটা চিন্তা করে তখনই তার অর্শের সমস্যা বৃদ্ধি পায়, মানে অর্শ ব্যথা শুরু হয়ে যায়। যখন সে ভুলে থাকে যে তার অর্শের কোনো সমস্যা নেই, তখন তার কোনো অর্শের সমস্যা থাকে না। যখনই তার অর্শের কথা মনে হয় তখনই তার অর্শের সমস্যা বৃদ্ধি পায়।
এর ওষুধ হবে কোস্টিকাম। অ্যাকোনাইট 1x 2x বা 3x পেঁচিয়ে যাওয়া বা আটকে যাওয়া অর্শের জন্য খুবই উপকারী। যদি কারো অর্শটা বড় থাকে আর এটা মলদ্বারে এসে আটকা যায়, তখন কিন্তু প্রচণ্ড ব্যথা হয় বা মলদ্বারে পেঁচায় যায়। তখন যদি রুগীকে আমরা অ্যাকোনাইটের 1x 2x বা 3x দিই, তাহলে খুব ভালো রেজাল্ট পাবো। এটা ডাক্তার ফারুকজি মাস্টারের ক্লিনিক্যাল টিপস। আর অভ্যন্তরীণভাবে দিনে 2 থেকে 3 বার কয়েক ফোঁটা দিতে হবে। মানে অভ্যন্তরীণভাবে দিনে 2 থেকে 3 বার কয়েক ফোঁটা অ্যাকোনাইট 1x 2x বা 3x দিতে হবে। এতে যন্ত্রণা কমে যায়। বাহ্যিকভাবে 450 ml পানিতে 30 ফোঁটা প্লান্টগো মাদার টিংচার অর্শের উপর বারবার প্রয়োগ করতে হবে। মানে বাহ্যিকভাবে আমরা 450 ml পানিতে 30 ফোঁটা প্লান্টগো মাদার টিংচার দিয়ে সেই মিশ্রণটা অর্শের উপর বারবার প্রয়োগ করতে হবে। তাহলে এটা ঠিক হয়ে ভিতরে চলে যাবে এবং ব্যথাও কমে যাবে। ডক্টর এফ ল্যাংয়ের মতে অর্শের কেসে যদি এতটাই খারাপ অবস্থা দেখা দেয় যে রুগী দাঁড়াতে পারছে না, মানে অর্শের অবস্থাটা এত খারাপ হয়েছে যে রুগী দাঁড়াতেই পারে না, এই অবস্থায় প্লান্টাগো মাদার টিংচার সবচেয়ে দরকারি এবং বাহ্যিক ওষুধগুলোর মধ্যে একটি। এটি প্রদাহিত অর্শের বাহ্যিক প্রয়োগে আশ্চর্যজনক উপশম দেয়। আমরা যদি এমন কোনো রুগী পাই যে তার অর্শের অবস্থার এতই খারাপ যে ব্যথা বা যন্ত্রণার কারণে রুগী দাঁড়াইতেই পারতেছে না, তখন যদি আমরা প্লান্টাগোর মাদার টিংচার বাহ্যিকভাবে প্রয়োগ করি, তাহলে খুব ভালো রেজাল্ট পাবো। আমরা রুগীকে প্লান্টাগো মাদার টিংচার গরম পানিতে দিয়ে এটাতে বসে থাকতে বলতে পারি, বা এটা মাদার টিংচারটা তুলাই দিয়ে অর্শে লাগাইতে বলতে পারি। এতে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে। ডাক্তার ফারুকজি মাস্টার বলেন, যে কোনো অরিফিস থেকে পাতলা পানির ন্যায় অজমাট বাঁধা রক্তক্ষরণে, বিশেষ করে অর্শ থেকে বা মাসিকের প্রচুর রক্তপাত হলে স্যাঙ্গিওসোরবা ভালো কাজ করে। যে কোনো অরিফিস থেকে, আমাদের যে অরিফিসগুলো আছে মুখ, নাক, চোখ, পাইপথ, এগুলা থেকে যদি পানির নেই অজমাট বাঁধা, মানে একবার পাতলা রক্ত নির্গত হয়, আর এটা যদি বা অর্শ থেকে হয় বা মাসিকের ক্ষেত্রে হয়, তাহলে তার জন্য স্যাঙ্গিওসোরবা অফিসিনালিস ভালো কাজ করবে। অর্শ যদি চুলকানিযুক্ত হয় এবং তাতে অবস্কর ব্যথা দেখা দেয়, তাহলে বারবাসকাম ভালো কাজ করে। যদি কারো অর্শ চুলকানিযুক্ত হয় এবং তাতে অবস্কর ব্যথা থাকে, অ্যালোসকোটিনাতে কিন্তু চুলকানি থাকে কিন্তু জ্বালাকর ব্যথা থাকে, আর বারবাসকামে এলো অবস্কর ব্যথা থাকে। অর্শ থেকে যদি রক্তপাত হয় এবং এর সাথে যৌন ইচ্ছা বৃদ্ধি পায়, তাহলে ইউহাম্বিনাম খুব ভালো কাজ করে। ডাক্তার সুনিম সরকার বলেন, অর্শ থেকে যদি রক্তপাত হয় এবং এর সাথে যৌন ইচ্ছা বৃদ্ধি পায়, তাহলে ইউহাম্বিনাম খুব ভালো কাজ করে। এটা কিন্তু খুব পিকুলিয়ার একটা সিমটম। তার অর্শ থেকে রক্তপাত হইতেছে, এর সাথে তার যৌন ইচ্ছা বৃদ্ধি পাইতেছে, তাদের ক্ষেত্রে কিন্তু ইউহাম্বিনাম খুব ভালো কাজ করবে। অর্শের সাথে যদি সলান্তের স্থানচ্যুতি দেখা দেয়, তাহলে সুলানাম টিউবার ভালো কাজ করে। অর্শের সাথে যদি সলান্তের স্থানচ্যুতি দেখা দেয়, তাহলে সোলানিয়াম টিউবার ভালো কাজ করে। ইগনেশিয়াতেও কিন্তু অর্শের সাথে সলান্তের স্থানচ্যুতি দেখা দেয়, কিন্তু ইগনেশিয়ার আরও কিছু বৈশিষ্ট্য আছে, যেটা হলো যাদের তাদের ব্যথাটা উপরের দিকে যায়, আবার হাঁটলে তাদের ব্যথাটা উপশম হয়। এখন যদি কোনো রোগীর মধ্যে আমরা এই সিমটমগুলো না পাই, তখন তাকে আমরা সোলানিয়াম টিউবার দিতে পারবো। অর্শের একটি নির্দিষ্ট ওষুধ হলো লিমিয়াম অ্যালবাম। ডাক্তার সুনিম সরকার বলেন, অর্শের একটি নির্দিষ্ট ওষুধ হলো লিমিয়াম অ্যালবাম। এটি যখন নির্দেশিত হয় তখন এটি খুব কম ক্ষেত্রেই ব্যর্থ হয়, মানে এটা যখন লক্ষণের সাথে মিলে যাবে তখন এটা রোগীকে আরোগ্য করবেই, মানে ব্যর্থ হওয়ার সম্ভাবনা খুব কম। এর একটি লক্ষণ হলো শক্ত মলের সাথে বাহ্যিক অর্শ। এর একটি লক্ষণ হলো শক্ত মলের সাথে বাহ্যিক অর্শ থেকে রক্তপাত হওয়া। অর্থাৎ লিমিয়াম অ্যালবামের রোগীদের অর্শটা বাহ্যিক হয়, মানে অভ্যন্তরীণ না, বাহ্যিকভাবে এই অর্শটা দেখা দেয়। এই অর্শের সাথে তাদের শক্ত মল দেখা দেয় আর অর্শ থেকে রক্তপাত হয়।
বোরিক ম্যাথমেটিকাতে লেখা আছে লেমিয়াম অ্যালবাম হ্যামোরয়েডস হার্ড স্টুল উইথ ব্লাড, অর্থাৎ তাদের হ্যামোরয়েডসের সাথে বা অর্শের সাথে শক্ত মল নির্গত হয় এবং রক্ত নির্গত হয়, রক্তপাত হয়। যদি অর্শ থেকে রক্তপাত হওয়া ছাড়া অন্য কোনো লক্ষণ না পাওয়া যায় তাহলে ফিউকাস রিলিজিয়াস ভালো কাজ করে। যদি অর্শ থেকে রক্তপাত হওয়া ছাড়া অন্য কোনো লক্ষণ না পাওয়া যায় তাহলে ফিউকাস রিলিজিয়াস ভালো কাজ করে। কোনো রোগী বলল যে আমার অর্শ থেকে রক্তপাত হচ্ছে, এর সাথে তার অন্য কোনো সিমটম নেই, কোনো ব্যথা নেই, জ্বালা পোড়া নেই, পেটে কোনো সমস্যা নেই, অন্য কোনো সিমটম নেই, তখন আমরা তাকে ফিউকাস রিলিজিয়াস দিতে পারবো। ফিউকাস রিলিজিয়াসের রক্ত হয় উজ্জ্বল লাল এবং খুব সকালে তাদের পেট ফাঁপা ভাব দেখা দেয়। তাদের যে রক্তপাতটা হয় সেটা হয় উজ্জ্বল লাল এবং তাদের খুব সকালে পেট ফাঁপা ভাব দেখা দেয়। যদি মল ত্যাগের সময় এবং পরে মলদ্বার থেকে রক্তপাত হয়, মল ত্যাগের সময় অর্শ বাহিরে বের হয়ে আসে এবং এর সাথে প্রচণ্ড ব্যথা করে, তাহলে এমন কার্ড ভালো কাজ করে। যদি মল ত্যাগের সময় এবং পরে মলদ্বার থেকে রক্তপাত হয়, মল ত্যাগের সময় অর্শ বাহিরে বের হয়ে আসে এবং এর সাথে প্রচণ্ড ব্যথা করে, তাহলে এমন কার্ড ভালো কাজ করে। যদি রক্তপাতযুক্ত অর্শের সাথে উচ্চ রক্তচাপ দেখা দেয়, যদি কোনো রোগীর রক্তপাতযুক্ত অর্শের সাথে উচ্চ রক্তচাপ দেখা দেয় তাহলে লাইকোপাস ভার্জিনিকাস ভালো কাজ করে। অর্থাৎ লাইকোপাস ভার্জিনিকাসের রোগীদের অর্শ থেকে রক্তপাত হয়, এর সাথে তাদের উচ্চ রক্তচাপ থাকে। এই ওষুধ প্রয়োগে রোগীর অর্শ যেমন আরোগ্য হয় তেমনি রক্তচাপও স্বাভাবিক হয়। এই ওষুধ প্রয়োগে রোগীর অর্শ যেমন আরোগ্য হয় তেমনি রক্তচাপও স্বাভাবিক হয়ে যায়। যখন ওষুধ প্রয়োগ করার পর অর্শের ব্যথা, রক্তপাত বা অন্যান্য সমস্যা ভালো হয়ে যায় কিন্তু অর্শের ফুলা না কমে, তখন নিগান্ডিয়াম আমেরিকানা 30-200 ভালো কাজ করে। যখন ওষুধ প্রয়োগ করার পর অর্শের ব্যথা কমে যায়, রক্তপাতও কমে যায় বা রক্তপাত বন্ধ হয়ে যায় আর অন্যান্য যে সকল সমস্যা আছে সেগুলো ভালো হয়ে যায়, কিন্তু অর্শটা ফুলে আছে, এই ফুলাটা কোনোভাবে কমতেছে না, তখন যদি আমরা তাকে নিগান্ডিয়াম আমেরিকানা 30-200 দিই তাহলে সেটা কমে যাবে। ডাক্তার ফারুক মাস্টার বলেন বেদনাদায়ক অর্শে প্রায় নিগান্ডিয়াম আমেরিকানা 1x 3 ফুটা করে দিনে 3 বার দিলে ভালো ফল পাওয়া যায়। বেদনাদায়ক অর্শে প্রায় নিগান্ডিয়াম আমেরিকানা 3x 3 ফুটা করে দিনে 3 বার দিলে ভালো ফল পাওয়া যায়। ডাক্তার গুপ্তের ম্যাথমেটিকাতে লেখা আছে নিগান্ডিয়াম আমেরিকানা 5 to 10 drops in cold water after every 3 to 4 hours in hemorrhoids, swollen piles with enlargement of the rectum and great burning, smarting and itching piles in the rectum after stool। অর্থাৎ নিগান্ডিয়াম আমেরিকানা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। পাইলসের ব্যথা, চুলকানি বা যে কোনো সমস্যা কমাতে খুব ভালো কাজ করে। কি বাহ্যিক ব্যবহার? না না না, এটা খাওয়ার জন্য, এটা ঠান্ডা পানিতে খাওয়ার জন্য বলা হয়েছে আর কি। ঠিক আছে। বোরিক ম্যাথমেটিকাতে দেওয়া আছে 10 drop dose of tincture every 2 hours, মানে 2 ঘন্টা পর পর 10 ফোঁটা করে খাওয়ার জন্য বলা হয়েছে। সমস্যা হলো এটার মাদার টিংচারটা বাংলাদেশে পাওয়া যায় না, আমি অনেক খুঁজছি পাইনি। 6 বা 30 আমার কাছে আছে। মলত্যাগ করার পর ঘন্টার পর ঘন্টা ব্যথা বাকি থাকে, এই লক্ষণে যখন সঠিকভাবে নির্বাচিত ঔষধ রোগীকে আরোগ্য করতে ব্যর্থ হয় তখন সিডামেক্রি 630 ভালো কাজ করে। সিডামেক্রি কিন্তু খুব ভালো একটা মেডিসিন। যদি কোনো রোগীর মলত্যাগ করার পর ঘন্টা ব্যথা বাকি থাকে, এই লক্ষণে যখন সঠিকভাবে নির্বাচিত ঔষধ রোগীকে আরোগ্য করতে ব্যর্থ হয় তখন সিডামেক্রি 630 ভালো কাজ করে। যাদের অর্শ হওয়ার প্রবণতা রয়েছে এবং তাদের অর্শে জ্বালাপোড়া দেখা দিলে মিউকানা ইউরিয়ান্স ভালো কাজ করে। যাদের অর্শ হওয়ার প্রবণতা রয়েছে এবং তাদের অর্শে জ্বালাপোড়া দেখা দিলে মিউকানা ইউরিয়ান্স ভালো কাজ করে। যখন সালফার, আর্সেনিক অ্যালবাম, ফসফরাসের মতো বড় পলিক্রেটস ওষুধগুলো জ্বালাপোড়া কমাতে ব্যর্থ হয় তখন মিউকানা ইউরিয়ান্স ভালো কাজ করে। ক্লার্ক ডিকশনারিতে লেখা আছে যখন সালফার, আর্সেনিক অ্যালবাম, ফসফরাসের মতো বড় পলিক্রেটস ওষুধগুলো জ্বালাপোড়া কমাতে ব্যর্থ হয় তখন
তখন মিউকোনা ইউরেন্স ভালো কাজ করে। ক্লার্ক ডিকশনারিতে লেখা আছে দ্য কিনোট সিমটম ইন বার্নি। মিউকোনা ইউরেন্সের একটা কিনোট হলো জ্বালাপোড়া। আর জ্বালাপোড়ার ক্ষেত্রে আমরা সবাই জানি যে সালফার, আর্সেনিক এবং ফসফরাস এগুলা সবচেয়ে ভালো কাজ করে। যখন সালফার, আর্সেনিক এবং বা ফসফরাস রোগীর যে কোনো সমস্যায় জ্বালাপোড়া যদি কমাতে ব্যর্থ হয় তখন মিউকোনা ইউরেন্স ভালো কাজ করবে। ক্লিনিক্যাল টিপস: যদি অর্শের ব্যথার কারণে রোগী দাঁড়াতেই না পারে তাহলে প্লান্টাগো মেজর বাহ্যিক প্রয়োগে ভালো ফল পাওয়া যায়। যদি অর্শের ব্যথার কারণে রোগী দাঁড়াতে না পারে তাহলে প্লান্টাগো মেজর বাহ্যিক প্রয়োগে ভালো ফল পাওয়া যায়। আর এটা ক্লিনিক্যাল টিপস: যদি অর্শের ব্যথা গরম বা ঠান্ডা কোনোভাবেই না কমে, রোগী যদি বলে যখন আমি অর্শে আমার থুতু লাগাই তখন আমার ব্যথা উপশম হয়, তাহলে তার ওষুধ হবে ব্রোমিয়াম। যদি অর্শের ব্যথা গরম বা ঠান্ডা কোনোভাবেই না কমে, কোনো রোগীর অর্শের সমস্যা দেখা দিচ্ছে, সে ঠান্ডা উপয়োগ করছে, গরম উপয়োগ করছে, কিন্তু কোনোভাবেই তার ব্যথা কমতেছে না, এখন রোগী বলল যে আমি আমার অর্শে আমার থুতু লাগালে ব্যথা উপশম হয়, তাহলে তার ওষুধ হবে ব্রোমিয়াম। গার্নসি ম্যাথমেটিকাতে লেখা আছে ব্রোমিয়াম অ্যামুলেশন স্লাইভা ওয়েটিং উইথ। মনে রাখতে হবে অর্শের কেসে 30 শক্তির ওষুধ দিয়ে চিকিৎসা শুরু করা ভালো। যারা আমরা শততমিক ওষুধ ব্যবহার করি তারা 30 শক্তির ওষুধ দিয়ে শুরু করলে ভালো, আর যারা 50 শক্তির ব্যবহার করি তারা LM1 বা LM2 দিয়ে শুরু করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। কারণ এর বেশি শক্তির ওষুধ দিলে রোগীর রক্তপাত বা ব্যথা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। প্রথমে আমরা 30 দিয়ে শুরু করবো, এরপর আস্তে আস্তে উচ্চ শক্তিতে যাব। ফিস্চুলা, এই যে ফিস্চুলা হলো ভিতর থেকে একটা মলদ্বারের ভিতর থেকে একটা নালী বের হয়ে আসা। এটা একটা পাইপের মতন, মানে ভিতরে এলো সমস্যাটা হয়, মলদ্বারের ভিতরে একটা ফোড়া হয়, এই ফোড়াটা পাইকে যখন ফাটে তখন এই পুজটা শরীরে পুজ হয়। পুজের একটা ধর্ম হলো যে পুজটা শরীরে কোনোভাবেই থাকবে না, সেটা সে বের হয়ে আসবে যেভাবেই হোক, এটা মলের সাথে হোক বা অন্য কোনোভাবে। যখন এটা বের হইতে পারে না তখন একটা নালী তৈরি করে, বাহিরের দিকে একটা নালী তৈরি করে, এমন একটা নালী তৈরি করে। প্রথমে এমন একটা মুখ থাকে, এটা অনেক সময় বড় হয়ে ফাটে, ফাইটটা এখান থেকে পুজগুলো বের হতে থাকে। এটা হলো ফিস্চুলা বা বগন্দর। যেমন এটা লাল হয়ে আসছে, এটা ফাটবে বড় হয়ে, তারপর এটা পুজগুলো বের হয়ে আসবে। স্যার, জি ফিস্চুলা আর অ্যানাল ফিশার এটার মধ্যে কি পার্থক্য আছে? হ্যাঁ, ফিস্চুলা, ফিশার, অ্যানাল ফিশার যেটা ওটা পরে দেখা যাবে। ফিশার হলো ফেটে যাওয়া, ফেটে যাওয়াটা হলো ফিশার, আর ফিস্চুলা হলো একটা নালী তৈরি হওয়া। আচ্ছা স্যার, ফিশারের ছবি সামনে আসতেছে। তৈরি হয় যেটাই বগন্দর সেটাই হচ্ছে আপনার ফিস্চুলা, ফিস্চুলা। হ্যাঁ হ্যাঁ। স্যালিসিয়া, স্যালিসিয়ার লক্ষণগুলো হলো: এক, মলদ্বারের ফিস্চুলার সাথে পর্যায়ক্রমে বুকের সমস্যা দেখা দেয়, মানে তাদের ফিস্চুলার সাথে পর্যায়ক্রমে বুকের সমস্যা দেখা দেয়। ফিস্চুলা ভালো হয়ে বুকের সমস্যা দেখা দেয়, আবার বুকের সমস্যা ভালো হয়ে ফিস্চুলার সমস্যা দেখা দেয়। আর কলিনসুনিয়া হলো অর্শের সমস্যা ভালো হয়ে বুকের বা ফুসফুসের সমস্যা দেখা দেয়, মানে হার্টের সমস্যা দেখা দেয়, আবার হার্টের বা বুকের সমস্যা ভালো হয়ে অর্শের সমস্যা দেখা দেয় কলিনসুনিয়াতে। আর সাইলিসিয়াতে ফিস্চুলা ভালো হয়ে বুকের সমস্যা দেখা দেয়, আর বুকের সমস্যা ভালো হয়ে ফিস্চুলার সমস্যা দেখা দেয়। এটা শুধু সাইলিসিয়াতে নাই, এটা বারবাইস বার্গারিতে আছে, ক্যালকেফসেও আছে। মলদ্বারের ফিস্চুলা অপারেশন করার পর ফুসফুসের যক্ষা দেখা দেয়। ফিস্চুলা কিন্তু মারাত্মক একটা রোগ, এটা কিন্তু অপারেশন করলে রোগীর যক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমি একটা ম্যাথামেটিক্যাতে পড়ছি বা একটা বইয়ে পড়ছি যে প্রয়োজনে 5 বছর লাগে রুগীকে ভালো করা ভালো হোমিও ওষুধ খাওয়ায়, কারণ এটা অপারেশন করলে রুগীর যক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এমন যক্ষা আক্রান্ত হয়েছে এমন পেশেন্ট আমি পাইছি যে তার ফিস্চুলাটা কয়েকবার অপারেশন করছে, 4বার না 5বার, তারপর সে যক্ষা আক্রান্ত হয়ে গেছে। ফিস্চুলা থেকে পানি নিয়ে পাতলা পুজ নির্গত হয়। স্যালিসিয়ার ফিস্চুলার রুগীদের ফিস্চুলা থেকে পানি নিয়ে পাতলা পুজ নির্গত হয়। মল কিছুটা বের হয়ে আবার ভিতরে চলে যায়, এই জন্য ঘন ঘন মলের ব্যাগ হয়। আমরা সবাই জানি স্যালিসিয়া রুগীদের মল কিছুটা বের হয়ে আবার ভিতরে চলে যায়। প্রায় ফিস্চুলার সাথে তীব্র বেদনাদায়ক অর্শ দেখা দেয়। ফিস্চুলা রুগীদের ফিস্চুলার সাথে তীব্র বেদনাদায়ক অর্শ দেখা দেয়,
যা মলত্যাগ করার পর বের হয়ে আসে, আটকে যায় এবং পাকে। বার্টের ম্যাথমেটিকাতে দেওয়া আছে। স্যালিসিয়া রোগীদের প্রায় ফিস্চুলার সাথে তীব্র বেদনাদায়ক কষ্ট দেখা দেয়, যা মলত্যাগের পর বের হয়ে আসে, আটকে যায় এবং পাকে। একটা কেস, রোগীর নাম মি, তার বয়স 40। 29 অক্টোবর 1864 সালে আমার চেম্বারে আসেন, মানে একজন বড় ডাক্তারের চেম্বারে আসেন। তিনি বলেন যে তার মলদ্বার ব্যথা করছে। পরীক্ষা করে দেখা গেল তার মলদ্বারের বাম পাশে ফিস্চুলা হয়েছে। অন্যান্য ডাক্তাররা তাকে এটি অপারেশন করার পরামর্শ দিয়েছেন, কিন্তু তিনি আমার কাছে এসেছেন কারণ তিনি জেনেছেন যে হোমিওপ্যাথরা তাকে ওষুধের মাধ্যমে নিরাময় করতে পারবে। ফিস্চুলার সাথে তিনি দুর্বলতা বোধ করছেন এবং সবসময় মলদ্বারে সুচ বিদ্ধ করার নেই ব্যথা হচ্ছে। সামান্য পুঁজ নির্গত হয়, তার ফিস্চুলা থেকে সামান্য পুঁজ নির্গত হয় এবং তিনি সাধারণত সকালে কাপড়ে 1 বা 2 ফোঁটা রক্তাক্ত পুঁজ লক্ষ্য করেন। তাকে সাইলিসিয়া সকালে এবং রাতে দেওয়া হয়, মানে সাইলিসিয়া তাকে 2 বেলা দেওয়া হয়, সকালে এবং রাতে, এবং 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট করার জন্য বলা হয়। 2 সপ্তাহ পরে তিনি এসে জানান যে তিনি উন্নতি অনুভব করছেন, শারীরিকভাবে শক্তিশালী বোধ করছেন এবং পুঁজের সাথে আর রক্ত যাচ্ছে না। এইভাবে চলতে থাকে। আরও 2 সপ্তাহ পর তিনি এসে আরও অগ্রগতির কথা জানান। এরপর প্রতি মাসে একবার করে তিনি দেখা করে যেতেন। কয়েক মাসের মধ্যে সেখানে দেখার মতো কোনো ফিস্চুলা ছিল না। এর কয়েক মাসের মধ্যে তিনি সম্পূর্ণ আরোগ্য হন। মনে রাখতে হবে, স্যালিসিয়ার রোগীদের নরম মল ত্যাগ করতেও খুব কষ্ট হয়। এটা কিন্তু স্যালিসিয়ার খুব গুরুত্বপূর্ণ সিমটম, যে তাদের মল যদি নরম হয় তারপরও সেটা ত্যাগ করতে তাদের খুব কষ্ট হয়। যখন তাদের মল শক্ত থাকে তখন যেন মলদ্বার মল বের করার ক্ষমতা হারিয়ে ফেলে। তারা যখন মল ত্যাগের জন্য প্রচণ্ড চাপ দেয় তখন মল কিছুটা বের হয়ে আবার ভিতরে চলে যায়। এই জন্য স্যালিসিয়া রোগীদের মলদ্বারে আঙ্গুল ঢুকে আঙ্গুল দিয়ে মল বের করতে হয়। অ্যালুমিনা, অ্যালুমিনাতে ফিস্চুলার সাথে মলদ্বারে চুলকানি এবং জ্বালাপোড়া দেখা দেয়। ফিস্চুলা হয় খুবই স্পর্শকাতর, আর তাদের মল হয় শক্ত, গিট বা নরম কাদার মতো, যা মলদ্বারে লেগে থাকে। এটা কিন্তু অ্যালুমিনার একটা খুব গুরুত্বপূর্ণ সিমটম, যে তাদের মলটা হয় নরম, মলত্যাগের সময় চাপ যেটা মলদ্বারে লেগে থাকে। রেকটামের কার্যক্ষমতা থাকে না, নরম মল ত্যাগ করতেও যথেষ্ট কোদ দিতে হয়। কোনো রোগী যদি বলে যে আমার মলদ্বারে ফিস্চুলা হয়েছে, এর সাথে যদি আপনি জানতে পারেন যে তার মলটা নরম কাদামাটির মতো, মলত্যাগ করার সময় তার মলটা মলদ্বারে লেগে থাকে, তাহলে তার জন্য আমরা অ্যালুমিনার কথা চিন্তা করতে পারবো। তাদের ফিস্চুলা চুলকানিযুক্ত থাকে এবং তাতে জ্বালাপোড়া করে এবং ফিস্চুলাটা খুবই স্পর্শকাতর হয়। অ্যালুমিনার গুরুত্বপূর্ণ লক্ষণ হলো মলত্যাগ এবং প্রস্রাব করার সময় প্রচণ্ড চাপ দিতে হয়। স্মৃতিশক্তির দুর্বলতা দেখা দেয়। অ্যালুমিনার রোগীদের স্মৃতিশক্তির দুর্বলতা দেখা দেয়। তারা তাদের নাম, রাস্তা ভুলে যায়, এক কথা বলতে গিয়ে অন্য কথা বলে ফেলে, বা লেখার সময় একই অবস্থা হয়, মানে একটা লিখতে গেছে আরেকটা লিখে ফেলে। তারা দেখেও দেখে না, শুনেও শুনে না। কথা বলিতেও দুর্বল লাগে, তাই সবসময় শুয়ে থাকতে চায়, মানে তাদের মধ্যে এতই দুর্বলতা দেখা দেয় যে তারা কথা বলতে পারে না, তারা সবসময় শুয়ে থাকতে চায়। অ্যালুমিনিয়াম রোগীরা হয় শীতকাতর, কিন্তু গোসলে তাদের সমস্যা উপশম হয়। তাদের শরীর অত্যন্ত শুষ্ক থাকে এবং তাদের শরীরে ঘাম কম হয়। অ্যালুমিনিয়াম আরেকটা গুরুত্বপূর্ণ সিমটম হলো তাদের আলু সহ্য হয় না, মানে খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। যতক্ষণ না রক্ত বের হয় ততক্ষণ চুলকাতে থাকে। এই লক্ষণে সালফার এবং অ্যালুমিনা ভালো কাজ করে। সালফার এবং অ্যালুমিনা রোগীরা চুলকাতে চুলকাতে যতক্ষণ না রক্ত বের হয় ততক্ষণ চুলকাতে থাকে, কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো সালফারের রোগীরা যতক্ষণ না রক্ত বের হয় ততক্ষণ চুলকাতে থাকে, এরপর চুলকানোর জায়গাটিতে জ্বালাপোড়া করে। তারা চুলকাতে চুলকাতে রক্ত বের করে ফেলে, এরপর চুলকানোর জায়গাটি জ্বালাপোড়া করে। আর অ্যালুমিনার রোগীরা যতক্ষণ না রক্ত বের হয় ততক্ষণ চুলকাতে থাকে, এরপর চুলকানোর জায়গাটি ব্যথা করে। সালফারের চুলকানোর জায়গাটি জ্বালাপোড়া করে, আর অ্যালুমিনার রোগীদের চুলকানোর জায়গাটি ব্যথা করে। একবারে সহজ পার্থক্য।
বারবারিস ভালগারিস, পিত্তরোগের লক্ষণ এবং চুলকানির সাথে মলদ্বারে ফিস্চুলা দেখা দিলে বারবারিস ভালগারিস ভালো কাজ করে। যদি কারো পিত্তরোগের লক্ষণ যেমন তিতা বমি, তিতা ডেকুর ইত্যাদির লক্ষণ দেখা দেয়, এর সাথে চুলকানি থাকে, তাহলে তাদের ফিস্চুলায় বারবারিস ভালগারিস ভালো কাজ করে। ফিস্চুলা অপারেশন করার পর খুসখুসে কাশি এবং বুকে সমস্যা দেখা দিলে, এছাড়া যাদের পিঠে ব্যথা এবং পিত্তপাথরের ইতিহাস আছে তাদের ক্রনিক ফিস্চুলার কেসেও বারবারিস ভালগারিস ভালো কাজ করে। ফিস্চুলা অপারেশন করার পর খুসখুসে কাশি এবং বুকের সমস্যা দেখা দিলে, এছাড়া যাদের পিঠে ব্যথা এবং পিত্তপাথরের ইতিহাস আছে তাদের ক্রনিক ফিস্চুলার কেসেও বারবারিস ভালগারিস ভালো কাজ করে। বারবারিস ভালগারিসের রোগীদের মলত্যাগের সময় মলদ্বারে তীব্র জ্বালাপোড়া দেখা দেয় এবং মলদ্বারের চারদিকে যেন ক্ষত রয়েছে এমন অনুভূতি দেখা দেয়। ঘন ঘন বা অবিরত মলের ব্যাগ হয়। এই লক্ষণের উপর ভিত্তি করেই মলদ্বারের ফিস্চুলায় বারবারিস ভালগারিস ব্যবহার হয়। ফিস্চুলার অপারেশনের পর ফুসফুসের সমস্যা দেখা দিলে বারবারিস ভালগারিসের সাথে সাইলেসিয়া, সালফার, ইগনিশিয়া এবং ক্যালক্রিয়াফসের মধ্যে তুলনা করতে হবে, কারণ এই ওষুধগুলো ফিস্চুলার অপারেশনের পর ফুসফুসের সমস্যায় ভালো কাজ করে। যদি কোনো রোগী ফিস্চুলার অপারেশন করে এর ফলে তার ফুসফুসের সমস্যা দেখা দেয়, তাহলে আমাদেরকে বারবারিস ভালগারিস, সাইলেসিয়া, সালফার, ইগনিশিয়া, ক্যালক্রিয়াফসের কথা চিন্তা করতে হবে। এদের মধ্যে পার্থক্য করে রোগীর জন্য সঠিক ওষুধটা নির্বাচন করতে হবে। বারবারিস ভালগারিসের রোগীদের চেহারাই তাদের ব্যথা এবং কষ্টের কথা বলে দেয়। তাদের গাল ডেবে যায় এবং চোখ গর্তে চলে যাওয়ার সাথে চোখের চারপাশে গাঢ় নীল রেখা দেখা দেয়। মানে তাদের চেহারা দেখলে বোঝা যায় যে সে খুবই রোগা, তার ভিতরে যে কষ্টটা আছে বা তার যে কষ্ট হচ্ছে সেটা ফুটে ওঠে। তাদের গায়ের রং হয় ফ্যাকাশে, ধূসর এবং মাটির ন্যায়। মানসিকভাবে তারা হয় অত্যন্ত খিটখিটে, দুশ্চিন্তাগ্রস্ত এবং ভীত সন্ত্রস্ত। একটা কেস, রোগীর নাম মিসেস বি। তার মলদ্বারে ফিস্চুলা দেখা দেয়। তার ফিস্চুলাটি ছিল খুবই স্পর্শকাতর এবং ব্যথা মলদ্বার থেকে সম্পূর্ণ পিঠে ছড়িয়ে পড়ে, অর্থাৎ সেক্রাম থেকে কাঁধ পর্যন্ত। রোগী যখন কোনো পরিশ্রম করে তখন ব্যথা মারাত্মকভাবে বৃদ্ধি পায়। মাঝে মাঝে ফিস্চুলাটি বন্ধ হয়ে যায়, কিছুদিন পর আবার ফিস্চুলায় প্রদাহ দেখা দেয়, তারপর পাকে। এছাড়াও তার ঝাঁঝালো সাদা সাপ নির্গত হয়। এর ফলে মারাত্মক অবসাদভাব দেখা দেয়। তাকে বারবারিস ভালগারিস 30 প্রতি 3 ঘন্টায় একবার করে দেওয়া হয়। এতে কিছুদিনের মধ্যে রোগী আরোগ্য হয়। ক্যাকটাস গ্র্যান্ডিফুলাস, অত্যাধিক বুক ধড়ফড় এবং হার্টে চাপ বোধের সাথে মলদ্বারে ফিস্চুলা দেখা দিলে ক্যাকটাস গ্র্যান্ডিফুলাস ভালো কাজ করে। অত্যাধিক বুক ধড়ফড় এবং হার্টে চাপ বোধের সাথে মলদ্বারে ফিস্চুলা দেখা দিলে ক্যাকটাস গ্র্যান্ডিফুলাস ভালো কাজ করে। নেল রেপার্টরিতে দেওয়া আছে অ্যানাস ফিস্চুলা উইথ হার্ট ট্রাবল। হার্টের সমস্যার সাথে মলদ্বারে ফিস্চুলা দেখা দিলে ক্যাকটাস গ্র্যান্ডিফুলাস একমাত্র মেডিসিন ফার্স্ট গ্রেডে আছে। সিনথেসিস রেপার্টরিতে দেওয়া আছে পালপিটেশন অফ হার্ট অ্যাকম্পানিড বাই অ্যানাস ফিস্চুলা ইন। রেকটামে ফিস্চুলার সাথে বুক ধড়ফড় করলে ক্যাকটাস গ্র্যান্ডিফুলাস ভালো কাজ করে। মানে তাদের হার্টের সমস্যা এবং ফিস্চুলার সমস্যা একই সাথে দেখা দেয়। ক্যালক্রিয়াফস, শিশুকালে যাদের হাড়ের গঠন ধীরে ধীরে হয়েছে, দেরিতে দাঁত উঠেছে, ফন্টানেল দেরিতে জোড়া লেগেছে এবং মাথার খুলি পাতলা ছিল, গাঢ় দুর্বল ছিল এবং মাথা খাড়া রাখতে অক্ষম ছিল, এবং যারা ধীরে ধীরে হাঁটতে শিখেছিল তাদের ফিস্চুলায় ক্যালক্রিয়াফস ভালো কাজ করে। যদি আমরা কোনো রোগীর ইতিহাস নিয়ে জানতে পারি যে তার শিশুকালে তার হাড়ের গঠন ধীরে ধীরে হয়েছে, তার দেরিতে দাঁত উঠছে, তার ফন্টানেলটা জোড়া লাগতে সময় লাগছে এবং তার মাথার খুলিটা অনেক পাতলা ছিল, সে তার গাটা সোজা করে রাখতে পারতো না, তার মাথাটা পড়ে যেত এবং সে হাঁটাটাও শিখছে অনেক সময় নিয়ে। বড় হয়ে যদি তারা ফিস্চুলা আক্রান্ত হয় তাদের জন্য ক্যালক্রিয়াফস ভালো কাজ করবে। ফিস্চুলার কেসে ক্যালক্রিয়াফসের কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ। 1. বুকের সমস্যার সাথে পর্যায়ক্রমে মলদ্বারে ফিস্চুলা দেখা দেয়। ক্যালক্রিয়াফসের রোগীদের বুকের সমস্যার সাথে পর্যায়ক্রমে মলদ্বারে ফিস্চুলা দেখা দেয়। ঠান্ডা জ্বর আবহাওয়ায় যাদের জয়েন্ট ব্যথা করে, ক্যালক্রিয়াফসের রোগীদের ঠান্ডা জ্বর আবহাওয়ায় জয়েন্ট ব্যথা করে, তাদের মলদ্বারে ফিস্চুলায় ভালো কাজ করে।
তাদের যদি মলদ্বারে ফিস্চুলা দেখা দেয় তাহলে ক্যালকুলাস ফস ভালো কাজ করবে। সাদা স্রাবের সাথে মলদ্বারে ফিস্চুলা দেখা দেয়, ক্যালকুলাস ফসের রোগীদের সাদা স্রাবের সাথে মলদ্বারে ফিস্চুলা দেখা দেয়। মলদ্বারের ফিস্চুলার অপারেশনের পর বুকের সমস্যা দেখা দেয়। লম্বা পাতলা ফর্সা রঙের শিশুদের মলদ্বারের ফিস্চুলা দেখা দিলে এবং যাদের হাড় এবং দাঁত গঠন হতে দেরি হয় তাদের ফিস্চুলা ক্যালকুলাস ফস ভালো কাজ করবে। মলদ্বারে জ্বালাকর দপদপকর এবং মলদ্বারে নিচের দিকে ঠেলা মারানোর অনুভূতি দেখা দেয়। সকালে যখন ঘুম থেকে উঠে তখন মলদ্বারে স্পর্শকাতরতা দেখা দেয়। যন্ত্রণা গরম প্রয়োগে উপশম হয়, ক্যালকুলাস ফসের রোগীদের যন্ত্রণা গরম প্রয়োগে উপশম হয়। একটা কেস, মিস্টার এস, বয়স 26, 6 বছর যাবৎ মলদ্বারের ফিস্চুলায় ভুগছেন। ফিস্চুলা হওয়ার কারণ অজানা, কী কারণে তিনি ফিস্চুলা আক্রান্ত হয়েছেন সেটা তিনি বলতে পারেন না। যখন পুজ নির্গত হয় তখন তিনি ভালো বোধ করেন, কিন্তু যখন পুজ পড়া বন্ধ হয়ে যায় তখন তার ব্রঙ্কাইটিস এবং শ্বাসকষ্টের সাথে হলদে কফ নির্গত হয়। ফিস্চুলার সাথে পর্যায়ক্রমে শ্বাসনালী সমস্যার উপর ভিত্তি করে তাকে ক্যালকুলাস ফস দেওয়া হয়। 7 সপ্তাহের মধ্যে ফিস্চুলা প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, চাপেও কোনো ব্যথা হয় না এবং খুব কম স্রাব নির্গত হয়। আর্দ্র ঠান্ডা আবহাওয়া সত্ত্বেও তার শ্বাসনালীর কোনো সমস্যা দেখা দেয়নি। রোগীর সাধারণ অবস্থার অনেক উন্নতি হয়, ক্যালকুলাস ফস দেওয়াতে তার সাধারণ অবস্থাও অনেক উন্নতি হয়। ফিস্চুলার পাশাপাশি তার রক্তাল্পতার সমস্যা ছিল। ক্যালকুলাস ফসের উচ্চ শক্তি তার বাকি সমস্যাগুলোকেও কয়েক সপ্তাহের মধ্যে অদৃশ্য হয়ে যায়। ক্যালকুলাস ফসের উচ্চ শক্তিতে তার বাকি সমস্যাগুলো কয়েক সপ্তাহের মধ্যে অদৃশ্য হয়ে যায়। রোগী অনুভব করেন যে তার সম্পূর্ণ শরীর পরিবর্তন হয়েছে। ক্যালকুলাস সালভ, যদি ফিস্চুলা থেকে হলদে ঘন এবং পিণ্ডময় স্রাব নির্গত হয় তাহলে ক্যালকুলাস সালভ ভালো কাজ করে। যদি ফিস্চুলা থেকে হলদে ঘন এবং পিণ্ডময় স্রাব নির্গত হয় তাহলে ক্যালকুলাস সালভ ভালো কাজ করে। তাদের ফিস্চুলার সাথে মলদ্বারে বেদনাদায়ক এবং পুজযুক্ত ফোড়া দেখা দেয়, মানে তাদের ফিস্চুলা হয়, ফিস্চুলার সাথে আবার মলদ্বারে পুজযুক্ত ফোড়া দেখা দেয়। হিপার সালভ এবং ক্যালকুলাস সালভের মধ্যে পার্থক্য হলো হিপার সালভের রোগীরা বাতাসের প্রবাহ সহ্য করতে পারে না। আমরা জানি সবাই যে হিপার সালভের রোগীরা বাতাসের প্রবাহ সহ্য করতে পারে না, আর ক্যালকুলাস সালভের রোগীরা খোলা বাতাসে থাকতে চায়, মানে তারা খোলা বাতাসটা উপভোগ করে। ক্লিনিক্যাল টিপস, ডাক্তার শনিমা সরকার একটা খুব গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল টিপস, যদি রেকটামের কাছে ফোড়া, লোম ফোড়া, ফিস্চুলা ইত্যাদি দেখা দেয় বা দেখা দেওয়ার সম্ভাবনা দেখা দেয় তাহলে রাস্টক্সের উচ্চ শক্তি অ্যান্টিবায়োটিকের চেয়েও বেশি আগে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে রোগীকে আরোগ্য করে। যদি রেকটামের কাছে কোনো রোগীর ফোড়া দেখা দেয়, লোম ফোড়া দেখা দেয়, ফিস্চুলা দেখা দেয় বা অন্য কোনো সমস্যা দেখা দেয় বা দেখা দেওয়ার সম্ভাবনা দেখা দেয় তাহলে রাস্টক্সের উচ্চ শক্তি অ্যান্টিবায়োটিকের চেয়েও বেশি আগে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে রোগীকে আরোগ্য করে। ক্লিনিক্যাল টিপস, মলদ্বারের ফিস্চুলার সাথে যদি মলদ্বার চুলকায় এবং ছুরি দিয়ে কাটার ন্যায় ব্যথা দেখা দেয় তাহলে র্যাটেন হিয়া ভালো কাজ করে। মলদ্বারের ফিস্চুলার সাথে যদি মলদ্বার চুলকায় এবং ছুরি দিয়ে কাটার ন্যায় ব্যথা দেখা দেয় তাহলে র্যাটেন হিয়া ভালো কাজ করে। এই সকল লক্ষণে রেকটামের যে কোনো প্যাথোলজিতে এমনকি রেকটাম ক্যান্সারেও র্যাটেন হিয়া ভালো কাজ করে। যদি কারো মলদ্বারে চুলকানি দেখা দেয় এবং ছুরি দিয়ে কাটার ন্যায় ব্যথা দেখা দেয় আর এটা যদি ক্যান্সারও হয় সেক্ষেত্রে আমরা র্যাটেন হিয়া দিলে ভালো রেজাল্ট পাবো। ডক্টর বার্নার্টের একটা ক্লিনিক্যাল টিপস, বেশিরভাগ ফিস্চুলাতে বাহ্যিক প্রয়োগ হিসাবে সোলানিয়াম নাইগ্রামকে সুপারিশ করা হয়, অর্থাৎ ফিস্চুলার ক্ষেত্রে আমরা বাহ্যিক প্রয়োগ হিসেবে সোলানিয়াম নাইগ্রামকে ব্যবহার করতে পারবো। ক্লিনিক্যাল টিপস, শরীরের যে কোনো ছিদ্র, ফিস্চুলা, আলসার বা ক্ষত থেকে দুর্গন্ধযুক্ত স্রাব নির্গত হলে সর্বোত্তম ওষুধ হলো ক্রিওজুট। ডক্টর ফারুকজি মাস্টার বলেন, শরীরের যে কোনো ছিদ্র, ফিস্চুলা, আলসার বা ক্ষত থেকে দুর্গন্ধযুক্ত স্রাব নির্গত হলে সর্বোত্তম ওষুধ হলো ক্রিওজুট, যা অভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে 6 শক্তিতে প্রয়োগ করতে হবে। ছত্রাকজনিত বৃদ্ধিতে বাহ্যিকভাবে প্রয়োগ করা হলে চমৎকার ফল পাওয়া যায় এবং কয়েকদিনের মধ্যে আপত্তিকর গন্ধ দূর হয়ে যায়, যে দুর্গন্ধটা নির্গত হচ্ছিল সেটাও দূর হয়ে যায়। স্ট্রেপ্টোকক্কিন, এটি ফিস্চুলার কেসে অন্তর্বর্তীকালীন ওষুধ হিসেবে ব্যবহার হয়। স্ট্রেপ্টোকক্কিন
ফিস্টুলার কেসে অন্তর্বর্তীকালীন ওষুধ হিসেবে ব্যবহার হয়। যাদের স্ট্রেপ্টোকক্কালের সংক্রমণের ইতিহাস আছে বা বারবার গলা ব্যথার ইতিহাস আছে তাদের ক্ষেত্রে স্ট্রেপ্টোকক্কিন ভালো কাজ করে। তাদের মানসিক লক্ষণ পালসিটিলার নেই, যেমন সহানুভূতিশীল, সহজেই কান্না করে এবং মেঘলা আবহাওয়ায় মানসিক সমস্যা বৃদ্ধি পায়। তাদের সহবাসের প্রতি অত্যাধিক বিতৃষ্ণা রয়েছে। স্ট্রেপ্টোকক্কিনের রোগীদের সহবাসের প্রতি অত্যাধিক বিতৃষ্ণা দেখা দেয়। তারা গোস্ত অপছন্দ করে এবং লবণ খাওয়ার প্রতি তীব্র আকাঙ্ক্ষা দেখা দেয়। তারা গোস্ত খেতে অপছন্দ করে কিন্তু লবণ খাওয়ার প্রতি তাদের তীব্র আকাঙ্ক্ষা দেখা দেয়। অমাবস্যা এবং পূর্ণিমায় তাদের সমস্যা বৃদ্ধি পায়। স্টাফাইলোকক্কিন, যাদের চর্মের সংক্রমণ এবং ফিস্টুলার ইতিহাস আছে তাদের জন্য স্টাফাইলোকক্কিন ভালো কাজ করে। যাদের চর্মের সংক্রমণ এবং ফিস্টুলার ইতিহাস আছে তাদের জন্য স্টাফাইলোকক্কিন ভালো কাজ করে। তারা সবসময় বলে, কেন আমার সাথে এমনটা ঘটে। যারা সবসময় বলে যে কেন আমার সাথে এমনটাই ঘটে, তাদের জন্য কিন্তু স্টাফাইলোকক্কিন খুব ভালো মেডিসিন। তাদের খুব সকালে উদ্রাময় দেখা দেয়। উদ্রাময়ে কোনো নিয়ন্ত্রণ থাকে না। তাদের কাছে কোনোই শক্ত মনে হয়। তাদের একটা পিকুয়ার সিমটম হলো তাদের কাছে তাদের কোনোইটা শক্ত মনে হয়। শরীরে পুজ হওয়ার কেসে স্টাফাইলোকক্কিন এবং পাইরোজেন ভালো কাজ করে। শরীরে পুজ হওয়ার কেসে স্টাফাইলোকক্কিন এবং পাইরোজেন ভালো কাজ করে, কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো যাদেরকে বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধ দেওয়ার পরেও বারবার পুজ দেখা দেয় বা সার্জারি করার পর পুজ দেখা দেয় তাদের জন্য স্টাফাইলোকক্কিন ভালো কাজ করে। আর যদি শরীরে পুজ হওয়ার সাথে জ্বর জ্বর ভাব দেখা দেয় তাহলে পাইরোজেন ভালো কাজ করে। ফিশার, এটা হলো ফিশার, যে এটা হলো মলদার, আর এইভাবে ফিশারটা হলে ফেটে যায়, ফেটে যাওয়াটা হলো ফিশার। ফিশারের প্রধান ওষুধটি হলো রেটেনহিয়া। রেটেনহিয়াতে মলদার আগুনের ন্যায় জ্বলে, শুধু মল ত্যাগের সময় নয়, আগে এবং পরেও। রেটেনহিয়া রোগীদের মলদারে আগুনের ন্যায় জ্বালা পোড়া দেখা দেয়। আর এটা শুধু মল ত্যাগের সময় নয়, মল ত্যাগের আগে পরেও দেখা দেয়। সময় তো দেখা দেয়, আগেও দেখা দেয়, পরেও দেখা দেয়। প্রতিবার মলত্যাগ করার পর তাদের কাছে মনে হয় যেন মলদ্বার এবং মলদ্বারের চারদিকে কাচের টুকরো বিঁধে আছে। প্রতিবার মলত্যাগ করার পর তাদের কাছে মনে হয় যে তাদের মলদ্বারে এবং মলদ্বারের চারদিকে কাচের টুকরো বিঁধে আছে। এটা কিন্তু রেটেনহিয়ার একটা পিকুয়ারের সিমটম। রেটেনহিয়ার রোগীরা বলবে যে আমার মলদ্বারে বা মলদ্বারের চারদিকে কাচের টুকরো বিঁধে আছে, এমন একটা অনুভূতি। অনেক সময় তাদেরকে মলের জন্য প্রচুর চাপ দিতে হয়, তখন মলের সাথে অর্শ বাহিরে বের হয়ে আসে। প্রতিবার মলত্যাগের পর ঘন্টার পর ঘন্টা জ্বালাপোড়া করতে থাকে। যেমন সকালে মলত্যাগ করলে দুপুরে এবং বিকাল পর্যন্ত জ্বালাপোড়া করতে থাকে। যেমন সকালে মলত্যাগ করলে দুপুর এবং বিকাল পর্যন্ত জ্বালাপোড়া করতে থাকে। এটি শুধুমাত্র গরম পানি প্রয়োগে উপশম হয়। তাদের এই ব্যথাটা গরম পানি প্রয়োগে উপশম হয়। তাদের কৃমি সংক্রমণও দেখা দেয়। তাদের ফিশারের সাথে কৃমিরও সংক্রমণ দেখা দেয়। রেটেনহিয়া রোগীদের মলদ্বারের ফিশারের সাথে প্রচুর সংকোচন দেখা দেয় এবং আগুনে ন্যায় জ্বলে। অর্শেও এই ধরনের জ্বালা দেখা দেয়, যা ঠান্ডা পানি প্রয়োগে সাময়িক উপশম হয়। বরিক ম্যাথমেটিকাতে দেওয়া আছে ঠান্ডা পানি প্রয়োগে উপশম হয়, কিন্তু এমনি সব জায়গায় দেওয়া আছে গরম প্রয়োগে উপশম হয়। মলত্যাগ করার পর ঘন্টার পর ঘন্টা ব্যথা করে। এর প্রধান ওষুধগুলো হলো নাইট্রিক অ্যাসিড, সালফার, ইগনেশিয়া, রেটেনহিয়া, সিডামেক্রি, অ্যাসকুলাসিভ, পায়োনিয়া। নাইট্রিক অ্যাসিড, সালফার, ইগনেশিয়া, রেটেনহিয়া, সিডামেক্রি, অ্যাসকুলাসিভ, পায়োনিয়া, এই 7টা ওষুধের রোগীদের মলত্যাগ করার পর ঘন্টার পর ঘন্টা তাদের ব্যথাটা বাকি থাকে। মলদ্বারের ফিশারের কেসে রেটেনহিয়াকে অ্যাসকুলাস, নাইট্রিক অ্যাসিড, পায়োনিয়া এবং থুজার সাথে তুলনা করতে হবে। এ সকল ওষুধের মলদ্বারের উপর ব্যাপক প্রভাব রয়েছে, কিন্তু এদের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। যেমন রেটেনহিয়াতে মলদ্বারের ফিশারের সাথে মলদ্বার আগুনের ন্যায় জ্বলে, শুধু মলত্যাগের সময় নয়, আগে এবং পরেও। প্রতিবার মলত্যাগ করার পর তার কাছে মনে হয় যেন মলদ্বারে এবং মলদ্বারের চারদিকে কাচের টুকরো বিঁধে আছে। এটা হলো রেটেনহিয়ার লক্ষণ, যে তাদের মলদ্বারের ফিশারের সাথে মলদ্বারে আগুনের ন্যায় জ্বালাপোড়া দেখা দেয়, সেটা মলত্যাগের সময়, মলত্যাগের আগে এবং পরেও। আর প্রতিবার মলত্যাগ করার পর তাদের কাছে মনে হয় যেন তাদের মলদ্বারে এবং মলদ্বারের চারদিকে কাচের টুকরো আছে এবং তাদের ব্যথাটা দীর্ঘ সময় পর্যন্ত থাকে। সকালে মলত্যাগ করলে দুপুর এমনকি বিকাল পর্যন্ত তাদের ব্যথাটা থেকে যায়।
অ্যাসকুলাসে মলদ্বারের ফিশারের সাথে সরলান্তে ছোট ছোট কাঠি দ্বারা পূর্ণ থাকার অনুভূতি দেখা দেয়, যা অনেকটা র্যাটেন হিয়ার মতো। র্যাটেন হিয়াতে হলো কাচের টুকরো থাকে, আর অ্যাসকুলাসে ছোট ছোট কাঠি থাকার অনুভূতি দেখা দেয়। কিন্তু অ্যাসকুলাসে লাম্বোস্যাক্রাল অঞ্চলে মারাত্মক ব্যথার সাথে সরলান্তে পূর্ণতা এবং শুষ্কতা এবং গরমের অনুভূতি দেখা দেয়। মানে অ্যাসকুলাসে লাম্বোস্যাক্রাল অঞ্চলে মারাত্মক ব্যথা থাকবে, এটা অর্শ হোক বা ফিশার হোক। ফিশার হলে এর সাথে তাদের মলদ্বারে বা সরলান্তে ছোট ছোট কাঠি থাকার ন্যায় অনুভূতি দেখা দেয়। নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডে মলদ্বারের ফিশারের সাথে সরলান্তে কাঠি এবং সংকোচনের অনুভূতি রয়েছে। নাইট্রিক অ্যাসিডে মলদ্বারের ফিশারের সাথে সরলান্তে কাঠি এবং সংকোচনের অনুভূতি রয়েছে। এই ওষুধটি নির্বাচনের ক্ষেত্রে রোগীর ধাতুগত অবস্থার মধ্যে সিফিলিসের প্রভাব থাকতে হবে। এই ওষুধটি নির্বাচন করার ক্ষেত্রে রোগীর ধাতুগত অবস্থার মধ্যে সিফিলিসের প্রভাব থাকতে হবে। মানে যাদের ধাতুগত অবস্থায় সিফিলিসের প্রভাব আছে তাদের মলদ্বারের ফিশারের সাথে সরলান্তে কাঠি বা সংকোচনের অনুভূতি থাকলে তাকে নাইট্রিক অ্যাসিড দেওয়া যাবে। পায়োনিয়া। পায়োনিয়াতে মলদ্বার এবং রেকটামের মিউকাস মেমব্রেনের ক্ষতের কারণে প্রচুর রসায়নি জড়তে থাকে। এর সাথে তাদের ফিশারের সমস্যা দেখা দেয়। আক্রান্ত অংশ ফুলে যায়, দুর্গন্ধ নির্গত হয় এবং সবসময় ভেজা থাকে। পায়োনিয়ার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে তাদের ফিশারের সাথে তাদের মলদ্বারটা সবসময় ভেজা থাকে এবং সেখান থেকে দুর্গন্ধ নির্গত হয়। কেস, একজন রোগী যাকে রেটেন হিয়া আরোগ্য করেছিল, তিনি যে রাজবিধিটি খুব ভালোভাবে চিহ্নিত করেছিলেন তা হলো তিনি মলদ্বারের ফিশারের তীব্র জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি যতটা গরম সহ্য করতে পারেন ততটা গরম পানির বলে বসে থাকতেন। তিনি বলেন যে আমার মলদ্বারের ফিশারের জ্বালাপোড়া বা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য যতটা গরম সম্ভব, মানে যতটা গরম সহ্য করা যায় ততটা গরম পানির বলে বসে থাকলে তার এই যন্ত্রণা অর্থাৎ তার জ্বালাপোড়াটা উপশম হয়। এই লক্ষণের উপর ভিত্তি করে তাকে রেটেন হিয়া দেওয়া হয়, এতে তিনি আরোগ্য হন। পায়োনিয়া। যদি অর্শ, ফিশার, ফিস্চুলা বা অন্য যে কোনো প্যাথোলজির সাথে মলদ্বারের চুলকানি, অভ্যন্তরের শীত শীত ভাবের সাথে মলদ্বারের জ্বালাপোড়া এবং মলত্যাগের পর দীর্ঘক্ষণ ব্যথা করে, বেগুনি বর্ণের আবরণ দেখা দেয় এবং মলদ্বার সবসময় ভেজা থাকে, তাহলে পায়োনিয়া ভালো কাজ করে। যদি অর্শ, ফিশার, ফিস্চুলা বা অন্য যে কোনো প্যাথোলজির সাথে মলদ্বারের চুলকানি, অভ্যন্তরের শীত শীত ভাবের সাথে মলদ্বারে জ্বালাপোড়া এবং মলত্যাগের পর দীর্ঘক্ষণ ব্যথা করে, বেগুনি বর্ণের আবরণ দেখা দেয় এবং মলদ্বার সবসময় ভেজা থাকে, তাহলে পায়োনিয়া ভালো কাজ করে। যখন সালফার বা অন্য কোনো নির্দেশিত ঔষধ মলদ্বারের চুলকানি কমাতে ব্যর্থ হয় তখনও পায়োনিয়া ভালো কাজ করে। পায়োনিয়ার প্রধান লক্ষণগুলো হলো মলত্যাগ করার সময় এবং পরে অসহ্যনীয় ব্যথা হয় এবং মলদ্বার থেকে এক ধরনের রসানি জ্বরে, যা মলদ্বারকে সবসময় ভেজা রাখে। এগুলো হলো পায়োনিয়ার প্রধান বৈশিষ্ট্য। মলত্যাগ করার সময় এবং পরে অসহ্যনীয় ব্যথা হয় এবং মলদ্বার থেকে এক ধরনের রসানি জ্বরে, যা মলদ্বারকে সবসময় ভেজা রাখে। রোগী বলবে যে আমার মলদ্বারটা সবসময় ভেজা থাকে। পায়োনিয়ার একটি অদ্ভুত লক্ষণ হলো ডান পায়ের বৃদ্ধাঙ্গুলের চামড়া স্পর্শ করার সময় কাঠি থাকার ন্যায় অনুভূতি দেখা দেয়। পায়োনিয়ার একটি অদ্ভুত লক্ষণ হলো ডান পায়ের বৃদ্ধাঙ্গুলের চামড়া স্পর্শ করার সময় কাঠি থাকার ন্যায় অনুভূতি দেখা দেয়। যদি তারা ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি স্পর্শ করে সেখানে একটা কাঠি থাকার ন্যায় অনুভূতি দেখা দেয়, এটা পায়োনিয়ার একটা অদ্ভুত লক্ষণ। একটা কেস, ডাক্তার হ্যারিংয়ের কাছে 18 বছরের পুরাতন মলদ্বারের আলসার নিয়ে একজন রোগী আসেন, যিনি বেশ কয়েকবার মলদ্বারের অপারেশন করিয়েছিলেন কিন্তু কোনো উপকার হয়নি। মানে কয়েকবার অপারেশন করছেন কিন্তু কোনো উপকার হয়নি। তার মলদ্বার এবং মলদ্বারের চারপাশে বেগুনি বর্ণের এবং মোটা আবরণ দ্বারা আবৃত। মলদ্বারের প্রান্ত এবং প্রবেশ পথে উঁচু এবং নিচু প্রান্ত সহ বেশ কয়েকটি ফিশার রয়েছে, মানে তার কয়েকটা ফিশার হয়েছে। প্রতিবার মলত্যাগ করার সময় এবং পরে মারাত্মক ব্যথা হয়, যার ফলে তিনি ঘুমাতে পারেন না। প্রায় সারা রাত তাকে হাঁটতে হয়। আর তার এই ফাটল থেকে, মানে ফিশার থেকে অবিরাম রসানি জ্বরে। এই রসানি জ্বরে এই লক্ষণের উপর ভিত্তি করে ডাক্তার হ্যারিং তাকে পায়োনিয়া দেন, এতে তিনি সম্পূর্ণ আরোগ্য হন।
একটা হ্যারিং তাকে পায়োনিয়া অফিসিনালিস দেন, এতে তিনি সম্পূর্ণ আরোগ্য হন। ফিশারের কেসে পায়োনিয়া, গ্রাফাইটিস, নাইট্রিক অ্যাসিড, ফসফরাস, রেটেনহিয়া এবং সাইলিশিয়ার সাথে তুলনামূলক পার্থক্য হলো পায়োনিয়াতে মলের সময় এবং পরে অসহ্যনীয় ব্যথা করে এবং মলদ্বার সবসময় ভেজা থাকে। এই কথার মনে রাখতে পারলে আমরা কিন্তু পায়োনিয়া রোগীকে পায়োনিয়া দিতে পারবো, যে পায়োনিয়া রোগীদের মলের সময় এবং পরে অসহ্যনীয় ব্যথা করে এবং মলদ্বার সবসময় ভেজা থাকে। গ্রাফাইটিসে মারাত্মক ব্যথা থাকে, তার কাছে মনে হয় মলদ্বার যেন একটি ছুরি দিয়ে কেটে ফেলা হচ্ছে। এর ফলে রোগী বড় করে পা ফেলতে পারে না, তাদের মলদ্বার ফাটা ফাটা থাকে। প্রতিবার মল ত্যাগ করার সময় মলদ্বারে সংকোচনের অনুভূতি দেখা দেয়, অর্থাৎ তাদের যখনই মল ত্যাগ করতে যায় তখনই যেন মনে হয় যে তাদের মলদ্বারটা সংকুচিত হয়ে গেছে। আর তাদের ব্যথাটা হয় ছুরি দিয়ে কাটার ন্যায়। গ্রাফাইটিসের রোগীদের মলদ্বারটা যেন ছুরি দিয়ে কাটা হচ্ছে এমন একটা অনুভূতি দেখা দেয়। নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডে মলদ্বারের ফাটলের সাথে মলদ্বারে কাঠি বা লাঠি থাকার ন্যায় অনুভূতি দেখা দেয় এবং ফাটল থেকে রক্তপাত হয়। নাইট্রিক অ্যাসিডে মলদ্বারের ফাটলের সাথে মলদ্বারে কাঠি বা লাঠি থাকার ন্যায় অনুভূতি দেখা দেয় এবং ফাটল থেকে রক্তপাত হয়। ফসফরাস, যে সকল অর্শ থেকে রক্তক্ষরণ হয় সে সকল অর্শে নির্দেশিত হয়। যে সকল অর্শ থেকে রক্তক্ষরণ হয় সে সকল অর্শে ফসফরাস নির্দেশিত হয়। প্রতিবার মলত্যাগ করার সময় ফিশার থেকে প্রচুর রক্ত নির্গত হয় এবং মলত্যাগের পরেও প্রচণ্ড জ্বালা পোড়া দেখা দেয়। রেটেনহিয়া, রেটেনহিয়াতে মলদ্বারের ফাটলের সাথে মলদ্বারের সংকোচন দেখা দেয়। রেটেনহিয়াতে মলদ্বারের ফাটলের সাথে মলদ্বারের সংকোচন দেখা দেয়। প্রচুর চাপ দিয়ে মলত্যাগ করতে হয় এবং মলত্যাগের পর ঘন্টার পর ঘন্টা মলদ্বার ব্যথা করে ও আগুনের ন্যায় জ্বলে। মানে রেটেনহিয়াতে আমাদের মনে রাখতে হবে তাদের জ্বালাটা হয় আগুনে নেয়, মানে আগুন দিয়ে পড়লে যেমন জ্বালা করে তেমন জ্বালা পোড়া করে, আর তাদের ব্যথাটা ঘন্টার পর ঘন্টা বাকি থাকে। স্যালিসিয়া রোগীরা মলত্যাগ করার জন্য প্রচুর চাপ দেয়, কিন্তু মল আংশিক বাহির হয়ে আবার ভিতরে চলে যায়। ফিশার বা অর্শে মারাত্মক ব্যথা দেখা দেয়, যা মলদ্বার থেকে অন্ডকোষে বিস্তৃত হয়। স্যালিসিয়ার একটা গুরুত্বপূর্ণ সিমটম হলো তাদের ফিশার বা অর্শে মারাত্মক ব্যথা দেখা দেয়, আর এই ব্যথাটা তাদের অন্ডকোষে বিস্তৃত হয়। স্যালিসিয়াতে সাধারণত অর্শের সাথে ফিস্চুলার সমস্যা দেখা দেয়। স্যালিসিয়া রোগীদের অর্শের সাথে ফিস্চুলার সমস্যা দেখা দেয়। মলদ্বারে প্রচুর চুলকানি, এই লক্ষণটি পায়োনিয়া, পেট্রোসিলিনাম এবং সালফারে আছে, কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো অর্থাৎ পায়োনিয়া, পেট্রোসিলিনাম এবং সালফার এই তিনটা ওষুধের রোগীদের মলদ্বারে প্রচুর চুলকানি দেখা দেয়। এখন আমাদেরকে এই তিনটা ওষুধের মধ্যে পার্থক্য জানতে হবে। পায়োনিয়া, পায়োনিয়াতে অভ্যন্তরে শীত শীত ভাবের সাথে মলদ্বারে জ্বালা পোড়া এবং মলত্যাগের পর দীর্ঘক্ষণ ব্যথা করে। পায়োনিয়া রোগীদের অভ্যন্তরে একটা শীত শীত ভাব দেখা দেয়, এর সাথে তাদের মলদ্বারে জ্বালা পোড়া করে এবং মলত্যাগের পর দীর্ঘক্ষণ ব্যথা করে। বেগুনি বর্ণের আবরণ দেখা দেয় এবং মলদ্বার সবসময় ভেজা থাকে। পেট্রোসিলিনামে মলদ্বারের চুলকানির সাথে হঠাৎ প্রস্রাবে ব্যাগ দেখা দেয়। পেট্রোসিলিনামের রোগীদের মলদ্বারে চুলকানি দেখা দেয়, এর সাথে তাদের হঠাৎ প্রস্রাবে ব্যাগ দেখা দেয়। অ্যালেন্সকি নোটে লেখা আছে পেট্রোসিলিনাম সাডেন আর্জিং টু ইউরিনেট। সালফারের রোগীদের চুলকানির ফলে মলদ্বারের চারপাশ লাল হয়ে যায়। বরিক ম্যাথামেটিকাতে লেখা আছে সালফার রেডনেস অ্যারাউন্ড দ্য অ্যানাস উইথ ইচিং, অর্থাৎ সালফার রোগীদের চুলকানির ফলে মলদ্বারের চারপাশ লাল হয়ে যায়। যখন মলদ্বার এবং সরলান্তের সংকোচন বা ছোট হয়ে যাওয়ার কারণে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, তখন আমাদেরকে অবশ্যই চেলোডোনিয়াম, গ্রাফাইটিস, ল্যাকেসিস, লাইকোপোডিয়াম, ম্যাজেরিনাম, মিউ, নাইট্রিক অ্যাসিড, নাক্স ভূমিকা, প্লাম্বাম, স্যালিসিয়া, থেরিডিয়ন এবং থুজার কথা চিন্তা করতে হবে। অর্থাৎ এই ওষুধের রোগীদের মলদ্বার এবং সরলান্তের সংকোচন এবং ছোট হয়ে যাওয়ার সাথে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, বা মলদ্বার এবং সরলান্তের সংকোচন বা ছোট হয়ে যাওয়ার কারণে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। চেলোডোনিয়ামের মল হয় ছাই বা সাদা রঙের। চেলোডোনিয়ামের রোগীদের মল হয় ছাই বা সাদা রঙের এবং পিণ্ডময় বা মল শক্ত, পেয়ারার নাদির মতো গোল গোল বলের মতো। মলদ্বার এবং সরলান্তের সংকোচনের সাথে তীব্র চুলকানি দেখা দেয়। চেলোডোনিয়ামের রোগীদের মল হয় ছাই বা সাদা রঙের এবং পিণ্ডময়
বা মল শক্ত বেড়ার নাদির মতো গোল গোল বলের মতো, অর্থাৎ বেড়া যেভাবে মলত্যাগ করে মানে তাদের মলটা যেমন থাকে চেলিডোনিয়ামের রোগীদেরও মলটা সেরকম থাকে গোল গোল। মলদ্বার এবং সরলান্তের সংকোচনের সাথে তীব্র চুলকানি দেখা দেয়। গ্রাফাইটিসে মলদ্বারের ফিসারের কারণে মলদ্বার সংকুচিত হয়ে যায়। গ্রাফাইটিসের রোগীদের মলদ্বারের ফিসারের কারণে মলদ্বারটা সংকুচিত হয়ে যায়। প্রতিবার মলত্যাগ করার পর মলদ্বারে ঘন্টার পর ঘন্টা তীক্ষ্ণ মারাত্মক কেটে ফেলার ন্যায় ব্যথা এবং সংকোচন। ল্যাকেসিসে সরলান্তের অত্যাধিক সংবেদনশীলতার সাথে সংকোচন দেখা দেয়, অর্থাৎ তাদের সংকোচনের সাথে সরলান্তে অত্যাধিক সংবেদনশীলতা দেখা দেয়। এই সংবেদনশীলতার কারণ সরলান্ত থেকে অসংখ্য হ্যামোরয়েড গিট বাহিরে বের হয়ে আসে। ল্যাকেসিসের রোগীদের অনেকগুলো অর্শের গিট ভিতর থেকে বাহিরে বের হয়ে আসে, এই জন্য তাদের মলদ্বারটা অত্যন্ত সংবেদনশীল থাকে। লাইকোপোডিয়ামে মলদ্বারের আক্ষেপিক সংকোচনের কারণে মল বের করা প্রায় অসম্ভব। লাইকোপোডিয়ামের রোগীদের মলদ্বারে আক্ষেপিক একটা সংকোচন দেখা দেয়, যার ফলে তারা মলটা বের করতে পারে না। এমনকি মল ত্যাগ করার ইচ্ছা করলে বেদনাদায়ক সংকোচন দেখা দেয়। যখনই তারা মল ত্যাগ করার ইচ্ছা করে তখনই তাদের মলদ্বারে একটা বেদনাদায়ক সংকোচন দেখা দেয়। লাইকোপোডিয়ামের রোগীদের খাওয়ার পর পেট ফাঁপা ভাব দেখা দেয়, যা অদবায়ু নিঃসরণে উপশম হয়, কিন্তু তাদের অদবায়ুতে কোনো দুর্গন্ধ থাকে না। এটা লাইকোপোডিয়ামের একটা গুরুত্বপূর্ণ সিমটম, যে তাদের যে অদবায়ুটা নির্গত হয় তাতে কোনো দুর্গন্ধ থাকে না, যা গ্রাফাইটিসে থাকে। ম্যাজেরিয়ামে মলদ্বারের সংকোচনের ফলে কেবল মলদ্বারে নয়, পেরিনিয়ামে এবং মূত্রনালীতেও ব্যথা করে। ম্যাজেরিয়ামে মলদ্বারের সংকোচনের ফলে কেবলমাত্র মলদ্বারে নয়, পেরিনিয়ামে এবং মূত্রনালীতেও ব্যথা করে। নেট্টামিউরকে সরলান্তের সংকোচন এবং মলদ্বার সংকুচিত হয়ে যাওয়ার ওষুধগুলো রাজা বলা হয়। নেট্টামিউরকে সরলান্তের সংকোচন এবং মলদ্বার সংকুচিত হয়ে যাওয়ার ওষুধগুলো রাজা বলা হয়। মলত্যাগ করার পর মলদ্বারে সর্বদা উত্তেজনার অনুভূতি থাকে। নেট্টামিউর রোগীদের মলত্যাগ করার পর মলদ্বারে সর্বদা উত্তেজনার একটা অনুভূতি দেখা দেয়। তাদের মল হয় শক্ত এবং শুষ্ক। নাইট্রিক অ্যাসিডে স্পাসমোডিক সংকোচন দেখা দেয়, অর্থাৎ খিঁচুনিদায়ক একটা সংকোচন দেখা দেয়, যা মলত্যাগ করার পরে কয়েক ঘন্টা পর্যন্ত চলতে থাকে। মলদ্বারের পেশিগুলোর খিঁচুনির কারণে তীব্র ব্যথা দেখা দেয় এবং সর্বদা মলদ্বারের ফাটল থেকে দুর্গন্ধযুক্ত রসানি জড়তে থাকে। মলদ্বারে ছিঁড়ে যাওয়ার ন্যায় এবং ছুরি দিয়ে কেটে ফেলার ন্যায় ব্যথা হয়। নাক্সভূমিকাতে অন্ত্রের অনিয়মিত পেরিস্টলটিক ক্রিয়ার কারণে মলদ্বারের সংকোচন দেখা দেয়। নাক্সভূমিকাতে অন্ত্রের অনিয়মিত পেরিস্টালটিক ক্রিয়ার কারণে মলদ্বারে সংকোচন দেখা দেয়। তাদের নিষ্ফল মলের ব্যাগ হয় এবং যেন আরও কিছু মল অবশিষ্ট আছে, কিন্তু তা বের করা যায় না। থুজাতে মলদ্বারের ফিসার এবং আঁচিলের কারণে মলত্যাগ করা কঠিন হয়ে পড়ে, মানে তাদের মলদ্বারে ফিসার এবং আঁচিল থাকে, এর কারণে তাদের মলত্যাগ করা কঠিন হয়ে পড়ে। তাদের মলদ্বার অত্যন্ত সংবেদনশীল থাকে এবং ব্যথার কারণে রোগীকে মলত্যাগ করা থেকে বিরত থাকতে হয়, মানে তাদের মলদ্বারে এতই সংবেদনশীলতা দেখা দেয় এবং ব্যথা দেখা দেয়, যার কারণে তারা মলত্যাগ করতে পারে না। সিফিলিনামের কোষ্ঠকাঠিন্য দীর্ঘস্থায়ী এবং বহু বছর ধরে স্থায়ী হয়, অর্থাৎ সিফিলিনামের রোগীরা দীর্ঘদিন যাবৎ কোষ্ঠকাঠিন্যে ভোগে। এটা কয়েক বছর যাবৎ হতে পারে। এই কোষ্ঠকাঠিন্য সরলান্ত শুরু হয়ে যাওয়ার কারণে দেখা দেয়। সরলান্তটি মনে হয় যেন শক্ত করে বাঁধা, মানে তাদের কাছে মনে হয় যে তাদের সরলান্তটি শক্ত করে বেঁধে রাখা হয়েছে। রোগীর নিঃশ্বাস হয় খুবই দুর্গন্ধযুক্ত। রেটেনহিয়াতে মলদ্বারের ফিসারের সাথে মারাত্মক সংকোচন দেখা দেয়। রেটেনহিয়াতে মলদ্বারের ফিসারের সাথে মারাত্মক সংকোচন দেখা দেয়। প্রচণ্ড চাপ দিয়ে মল ত্যাগ করতে হয়, এর ফলে মলদ্বার ব্যথা করে এবং ঘন্টার পর ঘন্টা জ্বলে। স্যালিসিয়াতে মলদ্বারের সংকোচনের সাথে রোগীকে মলত্যাগ করার জন্য প্রচণ্ড চাপ দিতে হয়, কিন্তু মল কিছুটা বের হয়ে আবার ভিতরে চলে যায়। স্যালিসিয়াতে মলদ্বারের সংকোচনের সাথে রোগীকে মলত্যাগ করার জন্য প্রচণ্ড চাপ দিতে হয়, কিন্তু মল কিছুটা বের হয়ে আবার ভিতরে চলে যায়। সরলান্তের শুষ্কতায় অ্যালুমিনা গ্রাফাইটিস, ম্যাগনেসিয়াম মিউর, রেটেনহিয়া, অ্যাসকুলাস, নেট্টামিউর ইত্যাদি ভালো কাজ করে। যদি কারো সরলান্তের শুষ্কতা দেখা দেয়, মানে কোনো রোগী এসে যদি বলে যে আমার সরলান্তটা যেন একবারে শুষ্ক, তাদের জন্য অ্যালুমিনা গ্রাফাইটিস, ম্যাগনেসিয়াম মিউর, রেটেনহিয়া, অ্যাসকুলাস, নেট্টামিউর আর কিছু মেডিসিন ভালো কাজ করে। অ্যালুমিনাতে সরলান্তের শুষ্কতার সাথে
ক্ষতকর তীব্র ব্যথা দেখা দেয়। অ্যালুমিনাতে সরলান্তের শুষ্কতার সাথে ক্ষতকর তীব্র ব্যথা দেখা দেয়। গ্রাফাইটিসে সরলান্তের শুষ্কতার সাথে মল বড় শক্ত গিঁটযুক্ত শ্লেষ্মা দিয়ে লেপাবৃত থাকে। মলত্যাগের পর মলদ্বারে তীব্র ক্ষতকর ব্যথা দেখা দেয়। ম্যাগনেসিয়াম মিউরে সরলান্তের শুষ্কতার সাথে মল ভেঙে টুকরো টুকরো হয়ে নির্গত হয়। আমরা সবাই জানি যে ম্যাগনেসিয়াম মিউরের সরলান্তের শুষ্কতার সাথে মল ভেঙে টুকরো টুকরো হয়ে নির্গত হয়। র্যাটেনহিয়াতে সরলান্তের শুষ্কতার সাথে কাচের টুকরো থাকার ন্যায় অনুভূতি দেখা দেয়। র্যাটেনহিয়া রোগীদের সরলান্তের শুষ্কতার সাথে কাচের টুকরো থাকার ন্যায় অনুভূতি দেখা দেয়। নেপটাম মিউরে সরলান্তের শুষ্কতার সাথে মল হয় শুকনো শক্ত, মল ত্যাগে কষ্ট হয়, মল ভেঙে ভেঙে পড়ে, মলদ্বারে সূচ ফুটানে ব্যথা দেখা দেয়। যদি কোনো রোগীর ঠান্ডা সর্দি চাপা দেওয়া হয় বা বারবার চাপা দেওয়ার ফলে ঠান্ডা সর্দি ফুসফুসে আশ্রয় নেয়, এর ফলে ফুসফুসের বিভিন্ন সমস্যা দেখা দেয়। তখন বিভিন্ন অপচিকিৎসার ফলে তা আবার চাপা পড়লে অর্শ, ফিসার, ফিস্চুলা এবং পলিপাস দেখা দিতে পারে। অর্থাৎ বারবার ঠান্ডা সর্দি এগুলো চাপা দেওয়া হলে রোগীর অর্শ, ফিসার, ফিস্চুলা বা পলিপ দেখা দিতে পারে। তখন যদি রোগী হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে আসে তখন আমাদেরকে মূলত 3টি ওষুধের কথা চিন্তা করতে হবে। 1 নম্বর হলো বারবারিস ভালগারিস, 2 নম্বর হলো স্যালিসিয়া, 3 নম্বর হলো ক্যালকিয়াফস। কারণ এই 3টা ওষুধ তাদের জন্য খুব ভালো কাজ করবে। বারবারিস ভালগারিস যদি ফুসফুসের সমস্যা ভালো হয়ে রেকটামের সমস্যা দেখা দেয়, আবার রেকটামের সমস্যা ভালো হয়ে ফুসফুসের সমস্যা দেখা দেয়, তাহলে বারবারিস ভালগারিস ভালো কাজ করবে। স্যালিসিয়া যদি শরীরে প্রচুর গাম দেখা দেয়, রোগী প্রচুর নার্ভাস, শীর্ণ হয়ে যায় এবং টিবির ইতিহাস থাকে, তাহলে স্যালিসিয়া ভালো কাজ করবে। আপনার কাছে কোনো রোগী আসলো, আপনি হিস্ট্রি নিয়ে জানতে পারলেন যে সে কিছুদিন পর পর ঠান্ডা সর্দিতে আক্রান্ত হতো, এটা উনি বারবার হন, এর ফলে উনি অনেক অ্যালোপ্যাথিক ওষুধ খাইছে বা অনেক অ্যান্টিবায়োটিক খাইছে, এর ফলে এখন ওনার নাকে পলিপ দেখা দিচ্ছে বা উনি ফিস্টুলা আক্রান্ত হয়েছে বা ফিশার আক্রান্ত হয়েছে। এখন যদি আপনি সিমটম নিয়ে জানতে পারেন যে তার শরীরে প্রচুর গাম হয়, রোগী খুবই নার্ভাস এবং শীর্ণ হয়ে গেছে, এর সাথে যদি তার পরিবারে বা তার নিজের টিবি হওয়ার ইতিহাস থাকে, তাহলে তার ওষুধ হবে স্যালিসিয়া। আর রোগী যদি বলে যে না আমার ফুসফুসের সমস্যা ভালো হয়ে, অর্থাৎ এখন তার ঠান্ডা কাশি বা সর্দি ভালো হয়ে রেকটামের সমস্যা দেখা দেয়, এই রেকটামে ফিশার হোক, ফিস্চুলা হোক বা যে কোনো সমস্যা হোক, এটা ভালো হয়ে ফুসফুসের সমস্যা দেখা দেয়, আবার ফুসফুসের সমস্যা ভালো হয়ে রেকটামের সমস্যা দেখা দেয়, তাহলে তার ওষুধ হবে বারবারিস ভালগারিস। আর যদি ফুসফুসের সমস্যার সাথে গায়ের রং কালো হয়ে যায় এবং টিউবারকুলোসিসের ইতিহাস থাকে, তাহলে তার ওষুধ হবে ক্যালকিয়াফস। ক্লিনিক্যাল টিপস: যদি শিশুদের মলদ্বারে ফিশার দেখা দেয়, সেই সাথে মলদ্বার লাল থাকে এবং জ্বালাপোড়া করে, তাহলে কেলি আয়োডাটাম ভালো কাজ করবে। ডাক্তার গৌরাঙ্গ গায়কের একটা ক্লিনিক্যাল টিপস হলো, যদি শিশুদের মলদ্বারে ফিশার দেখা দেয়, খুবই যন্ত্রণাকর যে একটা বাচ্চাদের মলদ্বারে ফিশার দেখা দিছে, মানে তার মলদ্বারটা ফেটে গেছে, ভিতরে হোক বা বাহির হোক, সেই সাথে মলদ্বার লাল থাকে, আপনি দেখলেন যে তার মলদ্বারটা লাল হয়ে আছে এবং জ্বালাপোড়া করে, তাহলে তার ওষুধ হবে কেলি আয়োডাটাম। এটা ক্লিনিক্যাল টিপস: বৃদ্ধদের মলদ্বারে চুলকানি দেখা দিলে টিউকেরিয়াম মেরামবেরাম ভালো কাজ করে। যদি বয়স্ক লোকদের মলদ্বারে চুলকানি দেখা দেয়, তাদের জন্য টিউকেরিয়াম মেরামবেরাম ভালো কাজ করে। ডাক্তার MM দত্ত বলেন, টিউকেরিয়াম মেরামবেরামের রোগীদের পেটে হাত দিলে মনে হয় যেন ময়দার মধ্যে হাত দেওয়া হয়েছে। ময়দার মধ্যে হাত দিলে যেমন অনুভূতি হয়, টিউকেরিয়াম মেরামবেরামের রোগীদের পেটে হাত দিলে এমন একটা অনুভূতি দেখা দেয়। টিউকেরিয়াম মেরামবেরাম হোমিওপ্যাথিক ওষুধের অপব্যবহারও ভালো কাজ করে, খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। যদি কোনো রোগী, আপনার কাছে এমন একটা পেশেন্ট আসলো যে অন্য হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে চিকিৎসা নিচ্ছে, আপনি জানলেন যে তাকে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া হয়েছে, মানে লক্ষণ ছাড়াই একবার এক ওষুধ দিছে, এই ওষুধের সাইড এফেক্ট দূর করার জন্য টিউকেরিয়াম মেরামবেরাম খুব ভালো কাজ করবে। হোমিওপ্যাথিক ওষুধের অপব্যবহারে টিউকেরিয়াম মেরামবেরাম ভালো কাজ করে। ক্লিনিক্যাল টিপস: একুইড ফুড পয়জনিংয়ে আর্সেনিক অ্যালবামের 12 শক্তি খুব ভালো কাজ করে। একুইড ফুড পয়জনিংয়ে আর্সেনিক অ্যালবাম 12 শক্তি খুব ভালো কাজ করে। আপনি কোনো খাবার খাইলেন, হঠাৎ করে পয়জনিং দেখা দিল, তখন আর্সেনিক অ্যালবাম 12 শক্তি খেলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে।
লিকুইড ফুড পয়জনিংয়ে প্রচুর উদ্দাম হয়, বমি, দুর্বলতা, খুব দুর্গন্ধযুক্ত স্রাব নির্গত হলে এবং অস্থিরতা দেখা দিলে আর্সেনিক অ্যালবাম 12 শক্তি ভালো কাজ করে। লিকুইড ফুড পয়জনিংয়ের কারণে কার্বোবেজের রোগীদের পেট ফুলে যায়, পেটে বারবোধ হয়, ডেকুর বা উদ্গারে সে আরাম পায়, কিন্তু ডেকুর বা উদ্গার খুবই দুর্গন্ধযুক্ত হয়। লিকুইড ফুড পয়জনিংয়ের কারণে কার্বোবেজের রোগীদের পেট ফুলে যায়, পেটে বারবোধ হয়, ডেকুর বা উদ্গারে সে আরাম পায়, কিন্তু ডেকুর বা উদ্গার খুবই দুর্গন্ধযুক্ত হয়। কার্বোবেজের রোগীরা ডেকুর দিলে তাদের পেটের সমস্যা বা পেট প্রভাব উপশম হয়, কিন্তু মনে রাখতে হবে যে তাদের ডেকুর বা উদ্গারটা খুবই দুর্গন্ধযুক্ত হয়। কার্বোবেজের রোগীদের শরীরের অভ্যন্তরে প্রচণ্ড জ্বালাপোড়া দেখা দেয়, যা ফ্যানের বাতাসে বা খোলা বাতাসে উপশম হয়। তাদের শরীরের অভ্যন্তরে জ্বালাপোড়া দেখা দেয়, যা ফ্যানের বাতাসে বা খোলা বাতাসে উপশম হয়, কিন্তু বাহ্যিকভাবে শরীর ঠান্ডা থাকে। তাদের শরীরে স্পর্শ করলে দেখা যায় তাদের শরীরটা ঠান্ডা। শরীর ঠান্ডা থাকা সত্ত্বেও তারা ফ্যানের বাতাস বা খোলা বাতাস চায়। তাদের মল হয় অত্যন্ত দুর্গন্ধযুক্ত। গ্যাস্ট্রিকের সমস্যার সাথে সহজেই মাড়ি থেকে রক্তপাত হয়, অর্থাৎ তাদের গ্যাস্ট্রিকের সমস্যার সাথে তাদের দাঁতের মাড়ি থেকে সহজেই রক্তপাত হয়। কার্বোবেজের রোগীরা কোমরে টাইট কাপড় পরিধান করতে পারে না। কার্বোবেজের একটা গুরুত্বপূর্ণ সিমটম হলো কার্বোবেজের রোগীরা কোমরে টাইট কাপড় পরিধান করতে পারে না। তারা চর্বি, দুধ এবং গোশত সহ্য করতে পারে না। কার্বোবেজের পর কেলিকার্ব ভালো কাজ করে। আমাদেরকে মনে রাখতে হবে যে কার্বোবেজের পর কেলিকার্ব ভালো কাজ করে। আর্জেন্টাম নাইট্রিকাম এবং কার্বোবেজের মধ্যে পার্থক্য হলো আর্জেন্টাম নাইট্রিকাম এবং কার্বোবেজ উভয় ওষুধই উদ্গারে উপশম হয়। উভয় ওষুধের রোগীরা উদ্গারে আসলে তাদের সমস্যা উপশম হয় এবং তারা খোলা বাতাস চায়, কিন্তু আর্জেন্টাম নাইট্রিকামের রোগীদের উদ্গার হয় উচ্চ আওয়াজে। উদ্গার অর্থ ডেকুর। আর্জেন্টাম নাইট্রিকামের রোগীদের উদ্গার হয় বা ডেকুর হয় উচ্চ আওয়াজে এবং তারা হয় অধৈর্য, সব কিছু দ্রুত করে। আর্জেন্টাম নাইট্রিকামের রোগীরা কিন্তু হয় অধৈর্য এবং সব কিছু দ্রুত করে। তাদের ডেকুর বা উদ্গার উঠলে সেটা হয় খুবই উচ্চ আওয়াজে। আর কার্বোবেজের রোগীরা হয় মন্থর, অলস এবং সব কিছু ধীরে ধীরে করে। কার্বোবেজের রোগীরা হয় মন্থর, অলস এবং সব কিছুতে ধীরে ধীরে করে। অ্যাসাফোটিডার রোগীদের খুবই দুর্গন্ধযুক্ত ডেকুর দেখা দেয় এবং দেহের কোনো অঙ্গে স্পর্শ করলে ডেকুর উঠে। এটা কিন্তু অ্যাসাফোটিডার একটা পিকুলিয়ার সিমটম। তাদের ডেকুর দেখা দেয়, ডেকুরটা হয় খুবই দুর্গন্ধযুক্ত এবং দেহের কোনো অঙ্গে স্পর্শ করলে তাদের ডেকুর উঠে। আপনি তাদের হাতে স্পর্শ করেন বা শরীরের কোনো জায়গায় স্পর্শ করলে তাদের ডেকুর উঠবে। বোরাক্সের রোগীদের বেদনাদায়ক স্থানে চাপ দিলে ডেকুর দেখা দেয় এবং ব্যথা উপশম হয়। বোরাক্সের রোগীদের যদি কোথাও ব্যথা থাকে, আপনি যদি এই ব্যথার স্থানে চাপ দেন তাহলে তাদের ডেকুর দেখা দিবে, এর সাথে তাদের ব্যথা উপশম হবে। এখন আমরা প্যানক্রিয়াসের প্রদাহ নিয়ে কিছু আলোচনা করব। একুট প্যানক্রিয়াসের প্রদাহের সাথে জ্বালাপোড়া, বমি এবং উদ্রাময় দেখা দিলে ফসফরাস ভালো কাজ করে। লিকুইড প্যানক্রিয়াসের প্রদাহের সাথে জ্বালাপোড়া, বমি এবং উদ্রাময় দেখা দিলে ফসফরাস ভালো কাজ করে। বারবার প্যানক্রিয়াসের প্রদাহ দেখা দিলে প্যানক্রিয়েটিনাম 30-200 থেকে উচ্চ শক্তি ভালো কাজ করে। প্যানক্রিয়াসের সমস্যার কারণে যাদের ডায়াবেটিস দেখা দেয় তাদের জন্য প্যানক্রিয়েটিনাম ভালো কাজ করে। মানে প্যানক্রিয়াসের সমস্যার কারণে যদি কারো ডায়াবেটিস দেখা দেয় তাদের জন্য প্যানক্রিয়েটিনাম ভালো কাজ করবে। এবং প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ড থেকে ইনসুলিনটা নিঃসরণ হয়। যখন এই প্যানক্রিয়াসের সমস্যার কারণে ইনসুলিনটা ঠিকমতো রিলিজ হতে পারে না, এর কারণে যদি কারো ডায়াবেটিস দেখা দেয় তাদের জন্য কিন্তু প্যানক্রিয়েটিনাম ভালো কাজ করবে। কারণ প্যানক্রিয়েটিনামটা কিন্তু প্যানক্রিয়াস থেকে তৈরি করা হয়েছে। প্যানক্রিয়াসের প্রদাহের সাথে ক্ষীণতা এবং অঙ্গ প্রত্যঙ্গে জ্বালাপোড়া দেখা দিলে উইলিয়াম জ্যাকরিস অ্যাসিলি ভালো কাজ করে। প্যানক্রিয়াসের প্রদাহের সাথে ক্ষীণতা এবং অঙ্গ প্রত্যঙ্গে জ্বালাপোড়া দেখা দিলে উইলিয়াম জ্যাকরিস অ্যাসিলি ভালো কাজ করে। সম্পূর্ণ জিআই ট্র্যাকে জ্বালাপোড়া, কোষ্ঠকাঠিন্য, বমির সাথে মাথা ব্যথার সাথে প্যানক্রিয়াসের প্রদাহ দেখা দিলে আরিস ভার্সিকুলোর ভালো কাজ করে। যদি কারো সম্পূর্ণ জিআইটি ট্র্যাক হলো মুখ থেকে রেকটাম পর্যন্ত বা অ্যানাস পর্যন্ত, এই সম্পূর্ণ জিআইটি ট্র্যাকে যদি জ্বালাপোড়া দেখা দেয়, কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, বমি দেখা দেয়, মাথা ব্যথা দেখা দেয়, এর সাথে যদি তার প্যানক্রিয়াসের প্রদাহ দেখা দেয় তাহলে তার জন্য আইরিস ভার্সিকুলোর ভালো কাজ করবে। আইরিস ভার্সিকুলোর রোগীদের ক্ষুধা মন্দা দেখা দেয় এবং বুক জ্বলে।
আচ্ছা, আজকে এ পর্যন্ত।